হ্যালো গাইজ, আজকের ভিডিওতে ড্রেঞ্চ ডিটেকটিভ অ্যানিমের সিজন 2 এর প্রথম 3টে এপিসোড অর্থাৎ শিবুয়া অ্যাপোক্যালিপস সিরিয়াল মার্ডারের সম্পূর্ণ কেসটা একসাথে রিক্যাপ করা হবে। তো ফার্স্ট এপিসোডের শুরুতে দেখানো হয় রন তার অ্যাপার্টমেন্টে বসে কিছু কাগজ চেক করছিল। এরপর সে কাগজগুলো টেবিলের উপরে ছুঁড়ে ফেলে আর তার মাথায় তার সেন্সে জন গ্রিজলি এবং অবজারভেটরিতে হয়ে যাওয়া মার্ডারগুলোর কথা ঘুরপাক খেতে থাকে। রন সেখানে সেই চিহ্নটি দেখেছিল যেটা তার নিজের গলাতেও আছে। এরপর রন ব্লু একাডেমির প্রিন্সিপালের পাঠানো ট্যাবলেটটির দিকে তাকিয়ে তার বলা কথাগুলো ভাবতে থাকে। প্রিন্সিপাল রনকে ট্যাবলেটটির মাধ্যমে জানিয়েছিলেন যে 5 বছর আগে রনের সাথে যে ঘটনাটি ঘটেছিল তার পেছনে মূলত একটা অর্গানাইজেশনের হাত ছিল এবং সেই অর্গানাইজেশনের লোকেরাই রনকে ফাঁসিয়েছিল। এমনকি রনের গলায় যে চিহ্নটি রয়েছে সেটাও ঠিক ওই সময় তার গলায় এসেছে যে সময় রনকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আর তার গলায় এই চিহ্নটি আসার একই সময় থেকে তার মানুষকে ফোর্স করে মেরে ফেলার রোগটিও শুরু হয়েছিল। আর পৃথিবীতে একমাত্র এমন একটি অর্গানাইজেশন আছে যারা এই সব কিছু করতে পারে, আর সেই অর্গানাইজেশনের নাম হলো দি হাউস অফ এম বা মরিয়ার্টি ফ্যামিলি। রন প্রিন্সিপালের এসব কথা মনে করার পর তার 300+ আইকিউ ব্রেন কাজে লাগাতে শুরু করে আর অবজারভেটরির সেই পুলিশটির কথা মনে করে। রনের ওই লোকটিকে দেখেই সন্দেহ হয়েছিল, প্রকৃতপক্ষে সে ছিল মরিয়ার্টি ফ্যামিলির একজন সদস্য। এরপর রন জানালা দিয়ে বাইরে তাকে কিছু ভাবতে থাকে আর এই সময় আমাদের এনিমের মেইন ভিলেন বা মরিয়ার্টি পরিবারের হেডকে দেখানো হয় যে নিজেও রনের মতো একটি রুমের মধ্যে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আর এটার কারণ হতে পারে আমাদের মেইন ক্যারেক্টার রন এবং মেইন ভিলেনের চিন্তা ভাবনার মধ্যে হয়তো অনেক মিল আছে। কিন্তু তখনই রুমের মধ্যে একজন বাটলার চলে আসে আর আমরা জানতে পারি এই ছেলেটির নাম হলো মাইলো মরিয়ার্টি। বাটলার মাইলোকে জানায় যে তারা খবর পেয়েছে উইন্টার রনের শহরে অর্থাৎ শিবুয়া শহরে পৌঁছে গেছে। বাটলারের কথা শুনে মাইলো বলে আমি ভাবছি এটা তার জন্য যথেষ্ট হবে কিনা, কিন্তু বাটলার মাইলোর কথা বুঝতে পারে না। তখন মাইলো আবারও বলে আমি তার জন্য যে হতাশা এবং ভয় পাঠিয়েছি সেটা আদৌ তার জন্য যথেষ্ট হবে কিনা। অর্থাৎ মাইলো এখানে রনের কথা বলছিল, কারণ সে উইন্টারকে শিবুয়া শহরে রনকে হতাশায় ফেলার জন্য পাঠিয়েছে। তারপর আমাদের শিবুয়া শহর দেখানো হয়। তো তোমারও তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল, সে একটা কফি শপের সামনে দিয়ে দৌড়ে যায়, কিন্তু সেই কফি শপের মধ্যে উইন্টার বসে আছে। উইন্টার তার ল্যাপটপে 3 জন ব্যক্তির ছবি দেখে এবং মাইলোর বলা কথা মনে করে। মাইলো উইন্টারকে বলেছিল এই 3 জন লোককে মরিয়ার্টি ফ্যামিলির পক্ষ থেকে একটা ক্রাইম করার প্ল্যান দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই 3 জন ব্যক্তি এতটাই বোকা যে পুলিশ তাদের শনাক্ত করে ফেলেছে আর যে কোনো সময় এখন তাদের ধরে নিয়ে যাওয়া হতে পারে। আর যদি পুলিশ তাদেরকে ধরে ফেলে তাহলে তারা এই 3 জন লোকের কাছ থেকে মরিয়ার্টি ফ্যামিলি সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবে। তাই মাইলো উইন্টারকে এই 3 জন ব্যক্তিকে মেরে ফেলতে বলেছে। তারপর উইন্টার তার ল্যাপটপ অফ করে এটা বলতে বলতে কফি শপ থেকে বার হয়ে যায় যে সে অবশেষে রনকে হতাশায় ফেলার সুযোগ পেয়েছে। তারপর আমরা তোতোমারু আর আমামায়াকে কোথাও একটা যেতে দেখি। আমামায়া তোতোমারুকে বলছে সে যেন ভুলেও এমনটা না ভাবে যে সে তাকে সাথে করে নিয়ে যাচ্ছে, কারণ সে একজন ভালো ডিটেকটিভ। তখন আমাদের সেকেন্ড মেইন ক্যারেক্টার যার নাম ইশিকি তোতোমারু, সে একটা বোকার মতো বলে যে সে জানে তাকে শুধুমাত্র সাথে করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ আমামায়ার আন্ডারে সব ডিটেকটিভ বা গোয়েন্দা বর্তমানে কাজে ব্যস্ত আছে, তাই কাউকে না পেয়ে বাধ্য হয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বোকা তোতোমারু এটা বুঝতে পারছে না যে আমামায়া তাকে সাথে করে নিয়ে এসেছে তার পূর্বের কেসগুলো সলভ করার দক্ষতা দেখে, যেগুলো আসলে তোতোমারু সলভ করেনি বরং রন সলভ করেছিল। কিন্তু আমামায়া তোতোমারুকে এটা বুঝতে দেয় না যে সে তাকে কেসটা সলভ করার জন্য সাথে করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা ক্রাইম সিনে পৌঁছে যায় আর একজন অফিসার তাদের স্বাগত জানায়। অফিসার একজন সিকিউরিটি গার্ডকে দেখিয়ে বলে যে এই লোকটি সর্বপ্রথম লাশটি দেখেছিল এবং সেই সাথে জানায় যে একজন অচেনা লোক ডিটেকটিভ ইশিকির সাথে দেখা করতে যাচ্ছে যে সামনেই দাঁড়িয়ে আছে। তারা দুজনেই লক্ষ্য করে দেখে যে ওই লোকটি আর কেউ নয় বরং রন কামোনোহশি। রন একটা মিথ্যে পরিচয়ে ক্রাইম সিনে এসেছে। রনকে দেখে তোতোমারু অবাক হলেও আমামায়া অনেক খুশি হয়। আমামায়া এতটাই ফিদা হয়ে আছে যে সে বলে রন অনেক ভালো একটা কাজ করছে, কিন্তু রন তোতোমারুকে যেহেতু কিছু বলে আসেনি তাই তোতোমারু আমামায়াকে জিজ্ঞাসা করে রন আসলে কি কাজ করে বলে সে মনে করছে। তখন রন তার 300+ আইকিউ ব্রেন ইউজ করে একটা গল্প বানিয়ে বলে যে সে স্ন্যাক ডেলিভারি বয় হিসেবে কাজ করছে আর ডিটেকটিভ ইশিকি তাকে প্রতি মাসে 4 বার তার নিজ হাতে বানানো স্ন্যাক তার অফিসে ডেলিভারি দিতে বলেছে। তোতোমারু রনের এই মন গড়া গল্প শুনে ভাবে যে সে এত নর্মাল গল্প ইউজ করে ক্রাইম সিনে প্রবেশ করেছে, কিন্তু অন্যদিকে আমামায়া রনকে সন্দেহ করার বদলে উল্টো রাগ দেখিয়ে বলে যে এটা তার সাথে ঠিক হচ্ছে না, শুধুমাত্র ডিটেকটিভ ইশিকেই কেন রনের নিজ হাতে বানানো স্ন্যাক খাবে, সে নিজেও রনের হাতের বানানো স্ন্যাক খেতে চায়। রন আমামায়ার এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছিল। রন তখন জানায় যে যদি আমামায়া চায় তাহলে সে তোতোমারুর মতো তার সাথে কন্ট্রাক্ট সাইন করতে পারবে আর তার কাছে মাত্র একটা স্লটই বাকি আছে। আমামায়া রনের কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়ে যায়, কিন্তু সে জানায় যে সে বর্তমানে ডিউটিতে আছে তাই এখন সে কন্ট্রাক্ট সাইন করতে পারবে না। তখন রন তাকে জানায় যে তাদের এখান থেকে ক্রাইম সিনে যেতে 30 সেকেন্ড মতো সময় লাগবে আর এই সময়টাতে সে চাইলে তার কন্ট্রাক্ট সাইন করে নিতে পারবে। তারপর তারা 3 জনই ক্রাইম সিনের দিকে হাঁটতে শুরু করে আর আমামায়া কন্ট্রাক্ট সাইন করতে ব্যস্ত হয়ে যায়। রন তোতোমারুকে জিজ্ঞাসা করে যে সে শুনেছে এখানে কাউকে মেরে ফেলা হয়েছে। তোতোমারু রনের কথার উত্তর না দিয়ে উল্টো রনকে জিজ্ঞাসা করে সে এটা কিভাবে জানলো আর এখানে কিভাবে পৌঁছালো। রন জানায় সে তার লোকেশন তার স্মার্টফোনের জিপিএস ট্র্যাক করে পেয়েছে
রেখেছে। সেই সাথে স্পিরিটস তোতোমারুর উপর এক ধরনের ডিভাইস সেট করে রেখেছে যেটার মাধ্যমে সে তার সব কথা শুনতে পেরেছে। তোতোমারু এই কথা শুনে এক প্রকার শক হয়ে যায়। তারপর তারা তিনজন ক্রাইম সিনে পৌঁছে যায় আর মৃত ব্যক্তিকে দেখে অবাক হয়ে যায়, কেননা লোকটিকে এত জঘন্যভাবে মারা হয়েছে যে রন নিজেও এটি দেখে অনেক অবাক হয়ে আছে। আমামায়া বলে যে লোকটিকে মেরে এমন ভাবে স্ট্যাচুতে বাঁধিয়ে রাখা হয়েছে যেটা দেখে বোঝা যাচ্ছে যে অপরাধী চাচ্ছে যেন মৃতদেহটি সবাই খুঁজে পায়। রন স্ট্যাচুর গায়ে একটা কার্ড দেখতে পায় যেটায় লেখা আছে ওই দিনগুলোতে মানুষ মৃত্যু খুঁজবে এবং তারা তা খুঁজে পাবে না। তারা মারা যাওয়ার জন্য ছটফট করবে কিন্তু মৃত্যু তাদের কাছ থেকে পালিয়ে যাবে। আমামায়া লেখাটি পড়ে বলে হয়তো এটা কোনো কবিতার লাইন, কিন্তু রন জানায় এটা জন নামের কোনো এক ব্যক্তির উক্তি। আমামায়া বুঝতে পারে না রন এটা কিভাবে জানলো। তখন রন তোতোমারুকে জানায় যে তারা এই পর্যন্ত যতগুলো কেস দেখেছে তার থেকে এটা সম্পূর্ণ আলাদা। কিছুক্ষণ পর পুলিশ অফিসার তাদের জানায় যে লোকটি অতিরিক্ত রক্ত বার হয়ে যাওয়ার কারণে মারা গেছে। সেটিও জানায় যে লোকটিকে একটি দড়ি ব্যবহার করে স্ট্যাচুর উপরে ফেলা হয়েছে, কিন্তু খুন করার পর অপরাধী কিভাবে পালিয়ে গেছে সেটা এখনো জানা যায়নি। তোতোমারু অফিসারকে জিজ্ঞাসা করে এটা না জানার কারণ কি, যার উত্তরে অফিসার তাদের জানায় যে গত রাতে এই ফ্যাসিলিটিতে কারো প্রবেশ করার পারমিশন ছিল না, কারণ 1 থেকে 3 তলা পর্যন্ত কমার্শিয়ালি কাজ ইউজ করা হয় এবং তার উপরেই পার্ক রয়েছে। অফিসারটি বলে সিকিউরিটি গার্ড তাদেরকে জানিয়েছে রাতে যখন সে ফ্যাসিলিটির ভেতরে চেক করতে গিয়েছিল তখন সে তেমন আলাদা কিছু দেখেনি, আর 30 মিনিট প্রতিটা ফ্লোর চেক করার পর সে রাত 12টার সময় মোশন সেন্সর চালু করে বাসায় চলে গেছিল। কিন্তু সকালে যখন সিকিউরিটি গার্ড বডিটি দেখেছিল তখনও মোশন সেন্সর চালু ছিল, কিন্তু সেই সেন্সর সারা রাতের মধ্যে কাউকেই ডিটেক্ট করেনি। আমাদের বোকা গোয়েন্দা তোতোমারু জিজ্ঞাসা করে তার মানে তো অপরাধী ফ্যাসিলিটি থেকে এখনো বার হতে পারেনি, কিন্তু আমামায়াকে দেখে যতটা বোকা মনে হয় সে ততটাও বোকা না। আর সেটা প্রমাণ করার জন্য সে তার বাদামের মতো ব্রেন ইউজ করতে শুরু করে আর পুরো বিষয়টা নিজের মতো করে সাজাতে শুরু করে আর বলে হতে পারে সিকিউরিটি গার্ড যখন উপরের ফ্লোর চেক করছিল সেই সময় অপরাধী ভিকটিমকে নিয়ে নিচের তলায় লুকিয়েছিল, এবং যখন সিকিউরিটি গার্ড একটা সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন অপরাধী ভিকটিমকে অন্য আর একটা সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গিয়েছিল। আর তারা এই অনুমানের পরে ভিত্তি করে আমামায়া অফিসারকে জিজ্ঞাসা করে যে হতে পারে সেন্সর চালু করার আগেই অপরাধী ভিকটিমকে হত্যা করে সেখান থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু অফিসার জানায় যদি তেমনটাই হতো তাহলে মৃত ব্যক্তির মৃত্যুর সময়ের সাথে অপরাধীর পালানোর সময়ের ম্যাচ হচ্ছে না, কারণ তারা ফরেন্সিক রিপোর্টে জানতে পেরেছে যে ভিকটিম রাত 2টার দিকে মারা গেছে। তার মানে যদি অপরাধী 12টার সময় সেন্সর চালু করার আগেই পালিয়ে যায় তাহলে সে ভিকটিমকে মারতে পারেনি, আর তেমনটা হলে ভিকটিম এখনো বেঁচে থাকতো। অফিসারের কথা শুনে তারা দুজনেই অবাক হয় আর তোতোমারু ভাবে তাহলে অপরাধী কিভাবে খুন করে সেন্সরে ধরা না পড়ে পালাতে পেরেছে। তখনই রন পেছন থেকে কিছু একটা বলে ওঠে। তারা পেছনে তাকিয়ে দেখে রন প্রতিবারের মতো এবারও লাশের পাশেই শুয়ে আছে। রন তারপর একটা পাগলের মতো মৃত ব্যক্তির সাথে কথা বলতে শুরু করে আর জিজ্ঞাসা করে তুমি কিছু অনেক শক্ত করে ধরেছিলে তাই না, আর সেজন্য তোমার হাতের শিরগুলা টান হয়ে গেছে, এমনকি তোমার হাতের পাতাও দেখতে কিছুটা ঘষা ঘষা লাগছে। তখনই রন কিছু একটা বুঝতে পারে আর সিলিং এর দিকে তাকিয়ে উঠে বসে আর মৃত ব্যক্তিকে বলে আমি অবশ্যই তোমার মৃত্যুর প্রতিশোধ নিব। তারপর রন তোতোমারুর দিকে তাকিয়ে বলে যে সে তার পরবর্তী স্ন্যাক ডেলিভারির সময় নিয়ে তার সাথে কথা বলতে চায়, কিন্তু তোতোমারু রনের বলা কথা বুঝতে পারে না যে রন আসলে খুন কিভাবে করা হয়েছে সেটার ইনফরমেশন তোতোমারুর কাছে জানাতে চাচ্ছে, কিন্তু রনের মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে। তারপর তার সাথে যেতে রাজি হয়ে যায়। রন তোতোমারুকে জানায় সে জানে না খুন কে করেছে, কিন্তু সে এতটুকু বলতে পারবে যে খুন কিভাবে করা হয়েছে। রন তোতোমারুকে সবকিছু খুলে বলে। তার কিছুক্ষণ পর আমামায়া তোতোমারুকে সবকিছু বলতে যায়। তোতোমারু জানায় খুনি খুন করেছে ফ্যাসিলিটি 12টার সময় অফ হয়ে যাওয়ার আগে, কিন্তু ভিকটিম সেই সময়ও বেঁচে ছিল আর তার মৃত্যু রাত 2টার সময় হওয়ার কারণ হলো খুনি এমন একটা পদ্ধতি ব্যবহার করেছিল যেটার মাধ্যমে সে ভিকটিমের মৃত্যুর সময় কন্ট্রোল করতে পেরেছিল। আমামায়ের পক্ষে এত জটিল কেস সমাধান করা সম্ভব হচ্ছে না, তাই সে জিজ্ঞাসা করে এটা কিভাবে হয়েছে সেটা তাকে এক্সপ্লেন করতে। তোতোমারু এক্সপ্লেন করে যে অপরাধী ভিকটিমকে তাদের মাথার উপরে থাকা জিনিসটাই দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিল, আর সে ভিকটিমকে দড়ির এক মাথা দিয়ে বেঁধে অন্য আরেক মাথা তার নিজেকেই ধরে রাখতে বাধ্য করেছিল, কেননা তার ঠিক নিচেই সুচালো সিংহের ইউনিকর্নটি ছিল, যার জন্য সে দড়িটি ছাড়তে পারেনি। কিন্তু এমন অবস্থায় তার পক্ষে তার নিজের ওজন ধরে রাখার সম্ভব হচ্ছিল না, সেজন্য রাত 2টার দিকে তার হাত দড়ি থেকে ফসকিয়ে গিয়েছিল, আর তখনই সে ইউনিকর্নের সুচালো সিংহের উপরে পড়ে মারা যায়। আমামায়া তখন বলে তাহলে এই কার্ডের লেখাটি হয়তো এজন্যই লেখা হয়েছে যাতে বোঝা যায় যে সে কতটা কষ্ট করে মারা গেছে। তখন অফিসারটি এসে জানায় যে তারা ভিকটিমের পরিচয় সম্পর্কে জানতে পেরেছে। ভিকটিমের নাম কাতসুনামি ইউজি আর তার বয়স 32 বছর। তাকে কিছুদিন আগে ক্রিপ্টোকারেন্সি চুরির জন্য সন্দেহ করা হয়েছিল আর তার একটা হ্যাকার গ্রুপের সাথে সংযোগ ছিল। অফিসার আরো জানায় যে ভিকটিমের গলায় একটা মার্ক আঁকানো রয়েছে যেটা তার কলার উঁচু করলেই দেখা যাবে। অফিসারের এই কথা শুনে রন দৌড়ে যায় ভিকটিমের গলা চেক করতে আর দেখে সেখানে লেখা আছে 0 এবং সময় 10টা। রন তখন তোতোমারুকে জানায় যে খুন করেছে হাউস অফ এম বা মরিয়ার্টি ফ্যামিলি, আর সে এটা বুঝতে পেরেছে কারণ এই কার্ডটিতে যে লেখাগুলো আছে সেগুলো চ্যাপ্টার জনের রেভলিউশন 9:6 এর অর্থাৎ 96
এর অন্তর্ভুক্ত আর তার গলায় 96 সংখ্যাটি লেখা আছে। এমনকি তার গলায় যে অংশে 96 সংখ্যাটি লেখা আছে ভিকটিমের গলায় সেই অংশেই তারা কোড লিখেছে। আর এটার মানে মরিয়ার্টি ফ্যামিলি তাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। অন্যদিকে উইন্টার একটা বিল্ডিং এর উপর থেকে একটা বাইনোকুলার দিয়ে তাদের উপরে নজর রাখছে। তোতোমারু বলে হয়তো এটা কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু রন জানায় যে আমি এম ফ্যামিলি সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু এই ঘটনাটি এমন ভাবে করা হয়েছে যেটা দেখে আমি বুঝতে পারছি আমার সাথে ব্লাডি ট্রেনিং ইনসিডেন্টটা ঠিক যেমনটা হয়েছিল সেটার সাথে এটার অনেক মিল আছে। কারণ খুন করা হয়েছে সম্পূর্ণ আমাকে নিয়ে মজা করার জন্য, আর এই কারণে আমি এখন অনেক রেগে আছি। তোতোমারু জিজ্ঞাসা করে যদি এই খুন রনকে উদ্দেশ্য করে করা হয় তাহলে হয়তো এম ফ্যামিলি চাচ্ছে রন ভিকটিমের গলার কোডটি সমাধান করুক। রন বলে যে সেও এটাই ভাবছে। তারপর আমামায়া লাশের পাশে বসে তার গলার লেখাটি দেখে বলে হতে পারে ভিকটিমের গলার এই সংখ্যাটি কাউকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। তখন অফিসার বলে এমনটা হতে পারে যে হ্যাকারদের মধ্যে এটা কোনো প্রকার কোড ছিল যেন তারা এটা দেখে একে অপরকে চিনতে পারে। অফিসারের এই কথা শুনে রন বুঝতে পারে এই কোডটা কেন লেখা হয়েছে। সে জানায় এই কোডটার মাধ্যমে পরবর্তী হ্যাকারের মৃত্যুর সময় তাদের জানানো হয়েছে। তারা দুজনেই রনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু যেহেতু রনের কোনো ডিটেকটিভ লাইসেন্স নেই তাই সে যে গোয়েন্দাগিরি করে এটা কাউকে জানানো যাবে না। তাই সে লোকানোর জন্য বলে এই ইনফরমেশনটা তাকে ডিটেকটিভ ইশিকি দিয়েছে। তারপর রন তোতোমারুর নাম করে সম্পূর্ণ কেস এক্সপ্লেন করতে শুরু করে। রন বলে অপরাধী ভিকটিমের উপরে অনেক রাগ ছিল, কেননা তাদেরকে যে চুরির কাজ দেওয়া হয়েছিল সেটা তারা সঠিকভাবে করতে ব্যর্থ হয়েছে। আর এখন পুলিশ তাদেরকে ধরে তাদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি ব্যাক নিয়ে নিতে পারে, আর তাহলে অপরাধীর অনেক লস হয়ে যাবে। এমনকি তাদের ইনফরমেশনও পুলিশের কাছে চলে যেতে পারে। আর অপরাধীর রাগ কেবলমাত্র একটি হ্যাকারের উপরে নয়, বরং হ্যাকারের পুরো টিমের উপরে। আর সেজন্য ভিকটিমের গলার এই কোডটি দিয়ে অপরাধী তাদেরকে বোঝাতে চাচ্ছে যে পরবর্তী হ্যাকারকে ঠিক কোন সময় এবং কোথায় মারা হবে। আমামায়া এগুলো শুনে মনে করে হয়তো সত্যি তোতোমারু এগুলো সমাধান করেছে। তাই সে তোতোমারুকে জিজ্ঞাসা করে যে 10টা দিয়ে যদি পরবর্তী হত্যার সময় বোঝানো হয় তাহলে 10টার আগে লেখা জিরোর মাধ্যমে কি বোঝানো হয়েছে। কিন্তু তোতোমারুর কাছে এর কোনো উত্তর নেই, যেটা শুনে আমামায়া তার ঘড়ি চেক করে দেখে 10টা বাজতে তাদের কাছে আর মাত্র আধা ঘন্টা সময় আছে। তাই সে সেখানে উপস্থিত সব পুলিশ এবং ডিটেকটিভদের জানায় তাদের ফোর্স আরো বাড়াতে এবং শহরের প্রতিটা জায়গা খুঁজে দেখতে। অন্যদিকে উইন্টার একটা ক্রসবো হাতে একটা বাইনোকুলার দিয়ে তাদের উপরে নজর রাখছে। উইন্টার বলে রনের শরীরে যে শার্লক হোমসের রক্ত আছে সেটা সে একদমই সহ্য করতে পারছে না, আর সেজন্য সে রনকে হতাশায় ফেলবে। আর রন তখনই হতাশায় পড়বে যখন সে এই কেসটি সলভ করতে পারবে না। তোতোমারু আর রন জায়গাটি খোঁজার জন্য হাঁটতে শুরু করে, আর তোতোমারু রনকে জিজ্ঞাসা করে রন খুনের জায়গাটি খুঁজে বের করতে পেরেছে কিনা। কিন্তু রন জানায় যে সে জায়গাটি সম্পর্কে শিওর না, কিন্তু সে এটা শিওর বলতে পারবে যে তারা বর্তমানে যেখানে আছে সেই জায়গাটা সেখান থেকে বেশি দূরে না। কেননা যদি সেই জায়গাটা বেশি দূরে হতো যে তারা 10টা বাজার আগে সেই জায়গায় পৌঁছাতে পারবে না তাহলে চ্যালেঞ্জ করার কোনো মানেই হয় না। তোতোমারুও তার এই কথার সাথে একমত। তখনই তোতোমারুর ফোনে বাকি দুজন হ্যাকারের ছবি আসে। তোতোমারু রনকে জানায় গতকাল পুলিশ এই হ্যাকারদের বাসায় গিয়েছিল, কিন্তু হ্যাকাররা তাদের বাসায় ছিল না। রন বলে তাদের বাসায় না থাকাটাও স্বাভাবিক, কেননা এম ফ্যামিলি চাইবে না যে তারা হ্যাকারদের মেরে ফেলার আগে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। তাই তারা আগে থেকে হ্যাকারদের সতর্ক করে দিয়েছে। তোতোমারু তার মোবাইলের দিকে তাকিয়ে বলে শহরের প্রতিটা দোকানের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে যেসব দোকানের সাথে জিরো সংখ্যা যুক্ত আছে। রন তখন বলে যে আমি মানছি জিরো দিয়ে কোনো জায়গার কথা বোঝানো হয়েছে, কিন্তু যদি এটা সলভ করে এতটা সহজ হতো তাহলে এম ফ্যামিলি এটা কখনোই কোড হিসেবে ব্যবহার করতো না। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখন তাদের পেছন থেকে চিকরি উকি মারছিল। রনের কথা শুনে তোতোমারু তার মাথা ঘষতে শুরু করে, আর তখনই চিকরি তাদের পেছন থেকে হ্যালো বলে। কিন্তু চিকরি যেহেতু রনের আসল নাম জানে না তাই সে রনকে কামিকিউ-সান বলে ডাকে। তোতোমারু চিকরিকে দেখে চিনতে পারে যে সে উইকলি লাইম নামে একটা পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ করে। চিকরি বলে যে সে তোতোমারুর মুখ দেখে বুঝতে পারছে যে তোতোমারু বর্তমানে শিবুয়া মল পার্কের কেস সমাধান করায় ব্যস্ত আছে, আর সে এই কেসটা তার পত্রিকায় প্রকাশ করার জন্য এখানে এসেছে। কিন্তু সে এটা বুঝতে পারছে না কামিকিউ-সান যে কিনা একটা কফি শপে কাজ করে সে এখানে কি করছে, অর্থাৎ চিকরি রনের কথা বলছে। তোতোমারু তখন আমতা আমতা ভাবে রনের পরিচয় লুকানোর জন্য বলে যে তাদের এখানে হঠাৎ করে দেখা হয়েছে, আর কামিকিউ অর্থাৎ রন তার কাছে এই জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করছে। তোতোমারু তারপর চিকরিকে জিজ্ঞাসা করে যে সে এমন কোন জায়গা সম্পর্কে জানে কিনা যে জায়গার সাথে জিরোর সম্পর্ক আছে। চিকরি জানতে চাই তার এই প্রশ্নের সাথে কি তার ইনভেস্টিগেশনের কোনো সম্পর্ক আছে। তোতোমারু জানায় যে আছে এবং এটা খুবই জরুরি। রন তখন পেছন থেকে বলে এমন কোনো কিছু বলতে না যেটা যে কোনো মানুষ খুব সহজেই বুঝতে পারবে। রনের কথা শুনে চিকরি রেগে যায় আর বলে এখানে ডিটেকটিভ শুধুমাত্র ইশিকি তোতোমারু, আর রন কোনো ডিটেকটিভ না, তাই তার এত কথা বলা উচিত না। তোতোমারু চিকরিকে শান্ত হতে বলে। চিকরি তখন জানায় যে সে কিছুক্ষণ আগে জিরো সম্পর্কিত একটা কিছু লক্ষ্য করেছে, যেটা শুনে তোতোমারু আর রন দুজনে একটু চমকে যায়। চিকরি জানায় শিবুয়া বাস টার্মিনাল নাম্বার 0 বলে একটি বাস স্টপ আছে। তোতোমারু চিকরির কথা শুনে অনেক খুশি হয় আর ধন্যবাদ জানিয়ে বলে এই জায়গাটায় সেই জায়গাটা হতে পারে, কেননা শিবুয়া শহরের পরিচিত মানুষ ছাড়া বাইরের কেউ সহজে এই কথাটা সম্পর্কে জানতে পারবে না। এই কথা বলেই তোতোমারু আর চিকরি স্টেশনের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তারা দুজনে পেছন থেকে তাকিয়ে দেখে রন তার জায়গায়
দাঁড়িয়ে আছে। তো তোমার জিজ্ঞাসা করে কোনো সমস্যা হয়েছে কিনা, যার উত্তরে রন তাকে জানায় যে 10টা বাজার যে সময়টা ভিক্টিমের গলায় লেখা আছে সেই সময়ে জিরোর মধ্যে 2 কোণা সোজা একটা করে লম্বা দাগ আছে, সেই সাথে 10টার সামনে যে আলাদা চিহ্নটি আছে যেটাকে দেখতে জিরোর মতো লাগছে সেটার 4টা কোণা একে অপরের সাথে লাগানো নেই, আর এটাই রনকে অতিরিক্ত ভাবাচ্ছে। তো তোমারও বলে হতে পারে এটা অপরাধী ভালো করে আঁকাতে সময় পায়নি, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি তারা এখনই এখান থেকে না যায় তাহলে তারা সময় মতো বাস স্টপে পৌঁছাতে পারবে না। রন তখন তোতোমারু আর চিকোরিকে স্টেশনের জন্য যেতে বলে আর তারা দুজনে বাস স্টপে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে। এদিকে রন অন্য আরেকটা পথে যেতে থাকে। তোতোমারু আর চিকোরি বাস স্টপে পৌঁছে যায়। তোতোমারু তার ফোন চেক করে দেখে 10টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। চিকোরি লক্ষ্য করে যে তাদের সামনে কিছু একটা হচ্ছে এবং তোতোমারুকে সেটা দেখতে বলে। এদিকে রন একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে হাঁটছিল। সেই রেস্টুরেন্টের মধ্যে কাস্টমার শেফকে বলে তাকে যে খাদ্যটি দেওয়া হয়েছে সেটার পুরোটাই সস দেওয়া, তাই কাস্টমার শেফকে বলে অন্তত পক্ষে একটা জায়গা তো তার ফাঁকা রাখা দরকার ছিল যাতে সে সেই জায়গাটা ধরে খেতে পারে। তাদের এইসব কথা শুনে রন দাঁড়িয়ে পড়ে আর মৃত ব্যক্তির গলার সেই চিহ্নগুলোর কথা মনে করে। তখনই রনের 300+ আইকিউ ব্রেন আবারও সেই জিরোর মতো দেখতে চিহ্নটির কথা মনে করে যেটা 4টি কোণা আছে কিন্তু সেই 4টি কোণার মাথায় ফাঁকা। এটা ভাবতে গিয়ে রনের কিছু একটা মনে পড়ে আর সে পেছনে দৌড়াতে শুরু করে। তোতোমারুর কাছে ফোন আসে যেটা রন করেছে। রন জানায় সে জায়গাটি সম্পর্কে জানতে পেরেছে। রন বলে সেই জায়গাটি হলো এমন একটি জায়গা যে জায়গায় জিব্রা ক্রসিং এর মাথা একে অপরের সাথে টাচ করেনি, অর্থাৎ জিব্রা ক্রসিং এর 4 কোণা ফাঁকা আছে এমন একটি রাস্তা। আর তারপর তারা সবাই সেই রাস্তার দিকে দৌড়াতে শুরু করে। এদিকে একটা বিল্ডিং এর ঘড়িতে 9:59 বেজে গেছে। তোতোমারু, রন আর চিকোরি তিনজনে এখানে পৌঁছে গেছে আর তখনই 10টা বেজে যায় আর সবাই রাস্তা ক্রসিং করতে শুরু করে। এদিকে আমাদের ডিটেকটিভরা খুঁজছে অপরাধ এখানে কোথায় এবং কিভাবে হতে চলেছে। তখনই রাস্তার ভেন্ট থেকে ধোঁয়া বার হতে শুরু করে। রাস্তায় থাকা সবাই চিৎকার করতে শুরু করে। এই সময় রন কিছু একটা দ্রুত গতিতে যাওয়ার আওয়াজ শুনতে পায়, সেই সাথে একজনকে চিৎকার করতেও শুনতে পায়। রন বুঝতে পারে অপরাধী তার কাজ অলরেডি সেরে ফেলেছে। রাস্তার ধোঁয়া ক্লিয়ার হলে একটা মহিলা কিছু একটা দেখে চিল্লিয়ে ওঠে আর তখন আমরা দেখি রনের পাশে একটা হ্যাকার মৃত অবস্থায় পড়ে আছে আর তার বুকে একটা তীর গেঁথে আছে। তোতোমারু চিকোরিকে সাবধানে থাকতে বলে আর তারপর রনের কাছে যায়। রন জানায় এই লোকটি হ্যাকার দলেরই একজন আর এই লোকটিকে ঠিক তার হার্ট বরাবর ক্রসবো মারা হয়েছে, যেটার মানে লোকটির বাঁচার কোনো চান্সই নেই। কিন্তু তোতোমারু জিজ্ঞাসা করে যে এই ধোঁয়ার মধ্যে কিভাবে কেউ এত নিখুঁতভাবে তার হার্টে মারতে পেরেছে। রন উত্তর দেয় যে সে জানে না। তখনই তাদের পেছন থেকে আরেকটা হ্যাকার বলে ওঠে যে এটা হতে পারে না, হিবিনও মারা গেল। হ্যাকারটি এতটা পরিমাণে ভয় পেয়ে আছে যে সে এই কথা বলে সেখান থেকে পালাতে শুরু করে। তোতোমারু রনকে লাশটিকে দেখে রাখতে বলে হ্যাকারকে ধরার জন্য তার পেছনে দৌড়াতে শুরু করে। এদিকে রন নিজের সাথেই বলে যে আমি সবকিছু সলভ করে ফেলেছি কিন্তু তবু এই খুন আমার সামনেই হলো, যেন এটা শুধুমাত্র আমাকে নিয়ে মজা করার জন্যই করা হচ্ছে। তখনই রন তীরের গায়ে একটি কোড দেখতে পাই, যে কোডে লেখা আছে একটি ত্রিভুজ এবং 11টার সময়। তারপর আমাদেরকে মাইলোকে দেখানো হয় যে এপিসোডের শুরুর সেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর তখনই সে একটা শয়তানি হাসি দেয় আর এটার সাথে ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। সেকেন্ড এপিসোড শুরু হয় আর তোতোমারু সে হ্যাকারের পেছনে এখনো দৌড়াচ্ছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে হ্যাকারকে আর খুঁজে পায় না। তখন স্পিড সেখানে চলে আসে আর সে তোতোমারুকে জিজ্ঞাসা করে সে হ্যাকারকে খুঁজছে কিনা, আর যদি সে হ্যাকারকে খুঁজছে তাহলে সে পাশেই আছে। তোতোমারু স্পিডসকে দেখে অবাক হয় আর জিজ্ঞাসা করে সে এখানে কি করে আসলো আর হ্যাকারের সম্পর্কে জানলোই বা কিভাবে। তখন স্পিডস জানায় যে সে তার গায়ে যে ডিভাইস সেট করেছিল সেটার মাধ্যমে এবং তার ফোনের জিপিএস এর মাধ্যমে। তারপর আমরা দেখি হ্যাকারকে স্পিডস নেট ইউজ করে আটকে রেখেছে। হ্যাকার তাদেরকে বলে তাকে ছেড়ে দিতে, এমনকি যদি তারা তাকে ছেড়ে দেয় তাহলে সে তার চুরি করা সব টাকা তাদেরকে দিয়ে দিবে আর সেই টাকাগুলো যে ওয়ালেটে আছে সেই ওয়ালেটও তাদেরকে দিয়ে দিবে। হ্যাকারের এই কথা শুনে স্পিডস আর তোতোমারু অবাক হয়ে যায় যে কিছু না চাইতে সবকিছু সে দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রন সেখানে পৌঁছে যায়। হ্যাকার রনের কাছে তার ওয়ালেটটি দিয়ে দিয়েছে। রন তখন পুরো বিষয়টা কনফার্ম করার জন্য হ্যাকারকে জিজ্ঞাসা করে যে তারা চুরি করার পর যখন পুলিশের কাছে শনাক্ত হয়ে গিয়েছিল তখন তারা তাদের চুরি করা সব টাকা বা ক্রিপ্টো এই ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে পালিয়ে গিয়েছিল। এদিকে হ্যাকার অনেক ভয় পেয়ে আছে। সে তার মাথা নিচু করে রনকে জানায় যে তারা এই সবকিছু করেছে একজনের ইনস্ট্রাকশনে, সেই তাদেরকে এই পরিস্থিতি থেকে বাঁচার প্ল্যানও দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার হ্যাকার বন্ধুরা একের পর এক মারা যাচ্ছে। তাই সে তাদেরকে ধন্যবাদ জানায় যে তারা তাকে মারতে আসেনি বরং বাঁচাতে এসেছে। রন তখন হ্যাকারকে জিজ্ঞাসা করে সে যে লোকটার সম্পর্কে বলছে তার সম্পর্কে সে কতটা জানে। হ্যাকার উত্তরে বলে যে সে লোকটির অরিজিনাল পরিচয় জানে না, কিন্তু লোকটি তার নাম বলেছিল ম্যারি ইটো। রন ম্যারি ইটো কথাটা শুনেই বুঝে যায় যে এটা আসলে মরিয়ার্টি নামের এলোমেলো লেখা, অর্থাৎ মরিয়ার্টি নাম চেঞ্জ করে মেরি ইটো বানানো হয়েছে। তারপর রন হ্যাকারকে জিজ্ঞাসা করে যে ম্যারি সাধারণত মেয়েদের নাম হয়, তাহলে সে তাকে শিনা বলে হি বলছে কেন। উত্তরে হ্যাকার জানায় যে তারা তিনজন হ্যাকার যখন একে অপরের সাথে দেখা করতে গিয়েছিল তখন তারা একজন সন্দেহজনক লোককে বাইরে দেখেছিল। তারা কেবলমাত্র লোকটিকে পেছন থেকেই দেখেছিল, তাই তারা ভেবে নিয়েছে যে ওই লোকটাই হবে যে তাদেরকে এসব প্ল্যান দিচ্ছে। রন তখন হ্যাকারকে জিজ্ঞাসা করে যে তার ম্যারি ইটোর সাথে কিভাবে পরিচয় হয়েছে। হ্যাকার তখন এক্সপ্লেন করে বলে যে সে তার কাজের জন্য হ্যাকার খুঁজছিল আর ওই সময় এই ম্যারি ইটো তার সাথে যোগাযোগ করে আর সেই তাকে বাকি দুইটা হ্যাকারের
সাথে পরিচয় করিয়ে দেয়, যাদের নাম হিবিনো আর কাতসুনামি। তারা তিনজনই একে অপরকে চিনত না। ম্যারি ইটো তারপর থেকেই তাদেরকে পারফেক্ট ক্রাইম করার প্ল্যান দিত, আর তারা তার কথা অনুযায়ী সবকিছু ফলো করত। আর এই পর্যন্ত সবকিছু ভালোই চলছিল, কিন্তু তাদের ভুলটা ওই সময়ই হয় যখন তাদের মধ্যে একজন এক্সেস পয়েন্ট চেঞ্জ করতে ভুলে যায়, আর পুলিশ তাদের ট্রেস করে ফেলে। এই কথা বলার সাথে সাথে হ্যাকারের কাছে একটা কল আসে। কলটা করেছে ম্যারি ইটো। হ্যাকার রনকে জিজ্ঞাসা করে তার কলটা রিসিভ করা উচিত হবে কিনা। রন তাকে কল রিসিভ করে স্পিকারে দিতে বলে, আর হ্যাকার তেমনটাই করে। কল রিসিভ করার সাথে সাথেই ম্যারি ইটো হ্যাকারকে বলে যদি সে তার পরিস্থিতি তার বাকি দুজন হ্যাকার বন্ধুদের মতো হোক, সেটা যদি না চায়, তাহলে তাদের চুরি করা টাকার ওয়ালেটটা নিয়ে সে যেন 11টার মধ্যে ডেল্টা হোটেলে পৌঁছে যায়। আর যদি সে পুলিশের কাছে এটা জানানোর চেষ্টা করে, তাহলে তাদের ডিল ক্যান্সেল হয়ে যাবে আর সে হ্যাকারকে মেরে ফেলবে। এই কথা বলেই ম্যারি ইটো কল কেটে দেয়। হ্যাকার ম্যারি ইটোর এই ওয়ার্নিং এর জন্য অনেক ভয় পেয়ে যায়, কিন্তু আমাদের 300+ আইকিউ গোয়েন্দা রন তার মাথা খাটাতে শুরু করে দিয়েছে। রন কিছুটা ভেবে সবাইকে জানায় যে ডেল্টা মানে ত্রিভুজ, এবং 11টার সময় হ্যাকারকে ডেল্টা হোটেলে যেতে বলা হয়েছে। আর এই ইনফরমেশনের সাথে পূর্বের তীরের গায়ে যে কোড লেখা ছিল সেটার অনেক মিল রয়েছে। তো তোমারও রনের কথা শুনে হ্যাকারকে বলে যে তারা তার সাথে যাবে তাকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু হ্যাকার এতটা পরিমাণে ভয় পেয়ে আছে যে সে তাকে একা ডেল্টা হোটেলে যেতে দিতে বলে। সে বলে যদি আজকে তোমরা আমাকে বাঁচিয়েও নাও, তাহলে ভবিষ্যতে আমি কোনোদিন নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবো না, কেননা তারা আমাকে মারার জন্য সবসময় আমার পেছনে থাকবে। আর সে সারা জীবন এই ভয়টা নিয়ে বাঁচতে চায় না। রন হ্যাকারের কথার সাথে একমত আর বলে হ্যাকারকে একাই যেতে দিতে। রন বলে হ্যাকার ঠিকই বলছে, যদি এই সবকিছুর পেছনে মরিয়ার্টি ফ্যামিলির হাত থাকে, তাহলে যতদিন পর্যন্ত আমরা তাদেরকে না ধরতে পারছি ততদিন সে নিশ্চিন্তে থাকতে পারবে না, কিন্তু যদি আমরা এখন তাকে বাঁচাতে পারি, সেই সাথে অপরাধীকেও ধরতে পারি, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর সেটা করার জন্য রনের তোতোমারু সাহায্য লাগবে। কিন্তু তোতোমারু কিছুটা দ্বিধাগ্রস্ত হয় আর বলে তাদের উপরের অফিসারের না জানিয়ে এটা করা ঠিক হবে কিনা। কিন্তু রনের সিরিয়াস ফেস দেখে তোতোমারু রাজি হয়ে যায়। অন্যদিকে আমামায়া তার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। তখন তার কাছে তোতোমারু কল করে আর বলে তারা হ্যাকারকে বেট হিসেবে ব্যবহার করবে, যাতে তারা অপরাধীকে ধরতে পারে। কিন্তু আমামায়া তাদের এই কথায় রাজি হতে চায় না আর বলে সে যদি তার সুপিরিয়র অফিসারদের এই প্ল্যানের কথা বলে, তাহলে নিশ্চিত তারা এটা করতে বারণ করে দিবে। কিন্তু তোতোমারু তার পুরো কথা না শুনে কল কেটে দেয়, যেটা দেখে আমামায়া অবাক হয়ে বলে যে সে এত বড় পদক্ষেপ কেন নিচ্ছে। এদিকে তোতোমারু আমামায়ের কথা ভেবে তার কাছে কলটি করেছিল, যেন এই সবকিছুতে যদি কাউকে কোনো দোষ দেওয়া হয়, তাহলে সেটা যেন শুধু তার উপরে আসে। তারপর তারা সবাই ডেল্টা হোটেলের জন্য বেরিয়ে যায়। এরপর আমরা ডেল্টা হোটেল দেখি, যেটা দেখতে একটা ত্রিভুজের মতো। হোটেলের সামনে সেই স্পিড জানায় যে সে হোটেলের বাইরে থেকে সবকিছুর উপর নজর রাখবে। এই কথা বলে স্পিড সেখান থেকে চলে যায়। তারা যখন হোটেলের মধ্যে ঢুকতে যাবে, তখন একটা মহিলা তোতোমারুর সাথে ধাক্কা খায়। তোতোমারু মহিলাটিকে দেখে অবাক হয়ে যায়। তখন আমরা দেখি মহিলাটি আর কেউ নয় বরং আমামায়া, যে ছদ্মবেশে এখানে এসেছে। আর সে তোতোমারুকে সাইডে যেতে বলে তাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আমামায়া তোতোমারুকে কোনো কথা না বলে তার কথা শুনতে বলে। আমামায়া জানায় যে তার ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে যে তীর দিয়ে হ্যাকারকে মারা হয়েছে, সেই তীরের মাথায় একটা বিশেষ ধরনের লোহা পাওয়া গেছে। আর যেই হ্যাকার বেঁচে আছে সে তাদের কাছ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তারা ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে এই হোটেলের সাথে সেই তীরের কোডের মিল পাওয়া গেছে। তাই তারা এই হোটেলের উপর নজর রাখছে, যাতে তারা 11টার সময় হ্যাকার এবং অপরাধীকে একসাথে ধরতে পারে যখন তারা একে অপরের সাথে দেখা করতে আসবে। তো তোমারও আমামায়ার কথা শুনে ইমপ্রেসড হয়ে যায়। আমামায়া আরো বলে যে যদি 11টা বাজার আগে তারা হ্যাকারকে ধরে ফেলে, তাহলে তাদের বাধ্য হয়ে হ্যাকারকে প্রোটেক্ট করতে হবে। তো তোমারও জানায় যে সে বুঝতে পেরেছে 11টা বাজা পর্যন্ত তাদেরকে হ্যাকারকে বাকি পুলিশদের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। কিন্তু তোতোমারু এটা বুঝতে পারছে না যে কেন আমামায়া এত কিছু বানিয়ে বলে তাদেরকে সাহায্য করছে। যার উত্তরে আমামায়া তাকে জানায় যে আমি চাই না এমন কেউ স্বাধীনভাবে ঘুরে বেড়াক যে দুইজন ব্যক্তিকে সবার সামনে এত জঘন্যভাবে মারলো। তার এই কথা শুনে তোতোমারু অনেক খুশি হয়। এদিকে রন হ্যাকারকে নিয়ে হোটেলের মধ্যে রয়েছে। এরপর আমাদের মাইলো মরিয়ার্টিকে দেখানো হয় যে সেই পূর্বে দেখানো রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। তখনই উইন্টার তার কাছে কল করে আর জানাই সে অলরেডি দুইজন হ্যাকারকে মেরে ফেলেছে। আর রন কামোনোশি এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারেনি, আর সে এখন 3য় নম্বর হ্যাকারকে মারতে যাবে। এই কথা বলে উইন্টার কল কেটে দেয়। মাইলো তখন একটা মেয়ের ছবির দিকে তাকিয়ে বলে তাকে আন্ডার এস্টিমেট করো না উইন্টার, হতে পারে ছবিটাতে যে মেয়েটাকে দেখানো হচ্ছে সেটা উইন্টারের বোন বা উইন্টার নিজেই। তারপর আমাদের আবার হোটেলের ভেতরে দৃশ্য দেখানো হয়। রন একটা সোফায় বসে গুনছে কতজন অফিসারকে এত দ্রুত সিভিল ড্রেসে এখানে রাখা হয়েছে। তার এই কাজের জন্য সে আমামায়াকে অনেক প্রশংসা করে। অন্যদিকে তোতোমারু হ্যাকারের সাথে তার উপরে নজর রাখছে। তোতোমারু হ্যাকারের সাথে একটা রেস্টরুমের মধ্যে আছে। একজন অফিসার রুমের মধ্যে আসলে তোতোমারু তাকে জানায় যে সে নিজের রুমটা চেক করে দেখেছে, তাই হ্যাকার এই রুমে নেই। এই কথা শুনে অফিসার রুম থেকে বার হয়ে যায়। অফিসার চলে যাওয়ার সাথে সাথেই তোতোমারু হ্যাকারকে টয়লেট থেকে বার হতে বলে। হ্যাকার অনেক ভয় পেয়ে আছে আর বলে 11টা বাজতে আর মাত্র 3 মিনিট সময় আছে। এদিকে রন হোটেলের মধ্যে হেঁটে চারিদিকে দেখছে আর ভাবছে এবার যে করেই হোক সে অপরাধীকে হ্যাকারকে মারতে দেবে না। আর এমনিতেও এত সিকিউরিটি এবং তোতোমারু থাকায় অপরাধীর পক্ষে হ্যাকারের কাছে যাওয়া সম্ভব না। আর যদি সে স্ট্যাম্বল ক্রসিং এর মতো দূর থেকেও মারতে চায়, তাহলেও সে বিল্ডিং এর ডিজাইনের জন্য সেটা করতে পারবে না। আর যদি সেটা চেষ্টা করে, তাহলে তার ফায়ার করার আগে অফিসাররা তাকে ধরে ফেলবে। কিন্তু রনের কাছে কেমন একটা লাগছে, তার মনে হচ্ছে যেন অপরাধী চাচ্ছে তার
তারা সবকিছু বুঝতে পারুক। তারপর রেস্টরুমের ভেতরে দেখানো হয় হ্যাকারের কাছে আবারও কল এসেছে। এই কলে জানানো হয় যে তারা যে ডিল করেছিল সেই ডিল এখন আর সে রাখতে চায় না, কারণ তাকে বারণ করার পরেও সে পুলিশকে জানিয়ে দিয়েছে, তাই এখন সে তাকে মেরে ফেলবে। এই কথা শুনে হ্যাকার ভয় পেয়ে যায়। তো তোমারও বুঝতে পারে না অপরাধী কিভাবে জানলো যে পুলিশ হোটেলে আছে। তখন হ্যাকার বলে হয়তো সেও এই হোটেলে আছে। তাই হ্যাকার অনেক ভয় পেয়ে দৌড়ে বাইরে বার হয়ে যায়। এই কথা বলতে বলতে যে হয়তো যদি আমি তার কাছে ওয়ালেটটি দিয়ে দিই তাহলে হয়তো আমার জীবন বেঁচে যাবে। তো তোমারও তাকে বাইরে যেতে বারণ করে। তার সত্ত্বেও হ্যাকার বাইরে বার হয়ে যায় আর একটা লোককে পেছন থেকে দেখে মেরি ইটো মনে করে তার দিকে দৌড়াতে শুরু করে। রন হ্যাকারকে বাইরে দৌড়াতে দেখে আর ভালো করে লক্ষ্য করে দেখে যেদিকে হ্যাকার দৌড়াচ্ছে ঠিক তার উপরে একটা ঝাড়বাতি রয়েছে, যেটা দেখে রন বুঝতে পারে যে ঝাড়বাতিটা হ্যাকারের উপর পড়বে। তাই সে তোতোমারুকে বলে হ্যাকারকে বাঁচাতে। তোতোমারু দৌড়ে যায় হ্যাকারকে বাঁচানোর জন্য, কিন্তু তখনই ঝাড়বাতি তাদের উপরে পড়ে যায়। রন মনে করে হয়তো তাদের উপর ঝাড়বাতি পড়ে গেছে, কিন্তু তোতোমারু ঠিক সময় হ্যাকারকে ঝাড়বাতি নিচ থেকে সরিয়ে নিয়েছিল। রন ঝাড়বাতিটা আগেই খেয়াল করেছিল, এটার জন্য আমামায়া তাকে ধন্যবাদ জানায়। কিন্তু রন চায় না হ্যাকারকে বাঁচানোর ক্রেডিট তাকে দেওয়া হোক, কেননা ক্রেডিট যদি তাকে দেওয়া হয় তাহলে ব্লু একাডেমি তাকে শাস্তি দিবে। তাই রন আবারও একটা মিথ্যা গল্প বানিয়ে সবাইকে বোকা বানিয়ে বলে যে ডিটেকটিভ ইশিকি তাকে বলেছিল ঝাড়বাতির দিকে নজর রাখতে, কারণ সে আগেই ঝাড়বাতির দিকে তাকিয়ে সেটা ছায়া দেখে বুঝে গিয়েছিল যে এটাই কোনো সমস্যা আছে। রনের এই কথা শুনে সবাই মনে করে হয়তো সত্যিই তোতোমারু তাকে এটা বলেছে। এদিকে তোতোমারু নিজেই অবাক, কিন্তু রনকে বাঁচানোর জন্য সে তার কথার সাথে সায় দেয়। তোতোমারু বলে যে আমরা অপরাধীকে হয়তো ধরতে পারিনি, কিন্তু আমরা হ্যাকারকে বাঁচাতে পেরেছি। তখনই হোটেলের মাইকে একটা মিউজিক বেজে ওঠে, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। আমামায়া বলে এই মিউজিকটা তো তখনই বাজানো হয় যখন কেউ কোনো কিছুতে জিতে যায়। রন মিউজিকটি শুনে বলে এটা হলো হাইডনের। সে বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে বুঝতে পারে যে তারা কেবলমাত্র অপরাধীর প্ল্যান মতো সবকিছু করছে। রন তার নিজের উপর অনেক ডিসঅ্যাপয়েন্টেড, কেননা সে এটা আগে বুঝতে পারেনি। সে তোতোমারুকে সাইডে নিয়ে সবকিছু বুঝিয়ে বলে। তার কিছুক্ষণ পর তোতোমারু আমামায়াকে সব বলতে যায়। তোতোমারু জানায় যে সবকিছু হচ্ছে অপরাধীর প্ল্যান মতো। আর যেই মিউজিক তখন বাজতে শুরু করেছিল সেটা হলো দি মেডিকেল নামের হাইডনের 96তম সিম্ফনি। আর যেদিন এই মিউজিকটি পাবলিশ করা হয়েছিল সেদিনও একই রকম ভাবে একটা ঝাড়বাতি পড়েছিল, তবে কেউ কোনো আঘাত পায়নি। আর আজকেও ঠিক তেমনটাই হয়েছে, অর্থাৎ অপরাধী এটা প্ল্যান করেই করেছিল সেই দিনটাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আর এই সবকিছু ছিল অপরাধীর করা প্ল্যানের একটা অংশ। কিন্তু আমামায়া জিজ্ঞাসা করে কেন অপরাধী হ্যাকারকে এখন মারলো না, কিন্তু রন তোতোমারুকে এই বিষয়ে কিছু বলেনি। তাই সে আমামায়াকে জানায় যে সে নিজেও জানে না। তখন আমামায়া জানায় যে তীর ব্যবহার করে পূর্বের হ্যাকারকে মারা হয়েছিল সেই তীরে যে বিশেষ লোহা পাওয়া গিয়েছিল সেটা হলো ইরিডিয়াম। আমামায়া এটা বুঝতে পারছে না যে অপরাধী কেন ইরিডিয়াম ব্যবহার করেছে, কেননা এটার ফলে তেমন কোনো ক্ষতি হয় না। আমামায়ের কথা শুনে রনের আইনস্টাইন ব্রেন আবারও কিছু বুঝতে পারে। এদিকে আমামায়া তোতোমারুকে বলছে যে এখনো তারা বুঝতেই পারেনি কিভাবে অপরাধী ওই ধোয়ার মধ্যে তীর হ্যাকারের হাটে মারতে পেরেছে। তারপর সে জানায় সে হ্যাকারকে তার সাথে হেডকোয়ার্টারে নিয়ে যাবে আর তোতোমারুকে ইনভেস্টিগেশন করার জন্য এখানেই থাকতে বলে যায়। আমামায়া হ্যাকারকে তার সাথে নিয়ে যাওয়ার পর স্পিড ছাদ থেকে নিচে নেমে আসে আর বলে সে আবার স্ট্রাম্বল ক্রসিং এর জায়গাটা চেক করতে যাচ্ছে। স্পিড চলে যাওয়ার পর তোতোমারু রনকে জিজ্ঞাসা করে এম ফ্যামিলি কেন হ্যাকারকে মারলো না, যেটার উত্তরে রন জানায় যে সে এটা বলতে পারবে না, কিন্তু এখন তাদের কোথায় যেতে হবে সেটা সে জানে। তখন রন তার হুডির পকেট থেকে একটা কার্ড বের করে যেটায় আরো একটা কোড লেখা আছে। কোডের প্রথম চিহ্নটি হলো একটা বৃত্তের মধ্যে এই চাকানো এবং সেই সাথে 12টা বাজার সময়। রন এই কার্ডটি হোটেলের যে রুম থেকে মিউজিক বেজেছে সেখানে পেয়েছে। তোতোমারু রনকে বলে যে সে হয়তো নিশ্চয় জানে এটা একটা প্রমাণ যেটা তার পুলিশের কাছে দিয়ে দেওয়া উচিত, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই রন বলে যে ইরিডিয়াম হলো এমন একটি ধাতু যেটা গ্রুপ 9 এবং পিরিয়ডিক টেবিলে 6 নম্বরের মধ্যে পড়ে, অর্থাৎ এই দুটো সংখ্যাকে এক করলে 96 দাঁড়ায়, যেই 96 রনের গলায় আছে। এর মানে অপরাধী যাই করছে সবকিছু রনকে নিয়ে মজা করার জন্য করছে। রন বলে এই সংখ্যাগুলোর মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে তাদের টার্গেট আর কেউ নয় বরং রন নিজেই। এরপর রন সিরিয়াস মুখে তোতোমারুকে ভাবতে বলে যে এখন যেহেতু হ্যাকার পুলিশের কাছে সেফ আছে তাহলে এম ফ্যামিলি এখন কি করতে পারে বলে সে মনে করছে, কিন্তু তোতোমারু তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। তাই রন বলে যে এখন এম ফ্যামিলির মূল লক্ষ্য আমাকে টার্গেট করা, আর আমিও ঠিক এটাই চাই। এই কথা বলে রন হাঁটতে শুরু করে। তোতোমারু রনকে একা যেতে দেখে জিজ্ঞাসা করে সে কি একাই তাদের সাথে ফাইট করতে যাবে, যার উত্তরে রন তাকে জানায় যে যদি আমি একাই যেতাম তাহলে আমি কেন তোমাকে এইসব কথাগুলো বলতাম। রনের এই কথা শুনে আমাদের বোকা তোতোমারু বুঝতে পারে যে রন চাচ্ছে সে তার সাথে আসুক। তার উপর রনের এই বিশ্বাস দেখে তোতোমারু অনেক খুশি হয়। তারা দুজনে একটা বিল্ডিং এর সামনে আসে। তোতোমারু বলে এটা তো একটা বিখ্যাত অবজারভেশন স্পট। তখনই তোতোমারু বুঝতে পারে যে কার্ডের ওই কোডটিতে যে বৃত্তের মধ্যে এই চাকানো আছে সেটা দেখতে একটা হেলিপ্যাডের মতো দেখাচ্ছিল। রন তার সন্দেহ কনফার্ম করে বলে যে সে ঠিকই ভাবছে, আর তাদের আশপাশে এই একটি মাত্র বিল্ডিং এ আছে যেটার উপরে হেলিপ্যাড আছে। তারা দুজন কাউন্টারে যায়, কিন্তু কাউন্টারে জানানো হয় যে ছাদ আজকে ভিজিটের জন্য বন্ধ আছে। তখন তোতোমারু তার ডিটেকটিভ লাইসেন্স দেখিয়ে বলে যে সে পুলিশের সাথে কাজ করছে। এটা শুনে কাউন্টারের লোকটি তাকে একটা কার্ড স্ক্যান করে টিকিট ডাউনলোড করতে বলে। তারা টিকিট ডাউনলোড করে আর একটা স্ক্যানারে স্ক্যান করে, তারপর লিফটে করে ছাদে পৌঁছায়। লিফটের দরজা খুলতেই তারা দুজন
গার্ডকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তখনই তাদের পেছন থেকে লিফট উপরে আসার সাউন্ড হয়, আর তারা পিছনে তাকিয়ে দেখে লিফটের মধ্যে সেই হ্যাকার রয়েছে যাকে আমামায়া সাথে করে নিয়ে গেছিল। তোতোমারু হ্যাকারকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, যার উত্তরে হ্যাকার তাকে জানায় তারা যে গাড়িতে করে যাচ্ছিল সেই গাড়িতে হেলমেট পরা বড় একটা লোক অ্যাটাক করেছিল, তারপর তাকে জোর করে বাইকে তুলে এখানে এনেছে আর ছাদে এসে তার ফোন একজনকে দিতে বলেছে। আর তখনই তার ফোনে কল আসে। কলটি করেছে মেরি ইটো। রন কল রিসিভ করে, কিন্তু রিসিভ করার সাথে সাথে রনকে কিছু বলার সুযোগ না দিয়েই অপর পাশ থেকে জানানো হয় যে তাদের কাছে আলোচনা করার মতো আর কোনো সময় নেই। আর সে যেমন প্রমিস করেছে যে আজ 12টার সময় রন একটা ব্যর্থ ডিটেকটিভ হওয়ার হতাশায় স্বাদ পাবে, ঠিক তেমনই হবে। এই কথা বলেই মেরি ইটো ফোন রেখে দেয়। তোতোমারু রনকে জিজ্ঞাসা করে এটার মানে কি, কিন্তু রন উঠে দাঁড়িয়ে পাগলের মতো করতে করতে বলে যে কি বলবো, এটা হয়তো আমার ডিটেকটিভ হওয়ার একটা খারাপ দিক, নয়তো এত খারাপ পরিস্থিতিতে এসেও আমার মাথা কাজ করতে শুরু করে দিয়েছে আর আমি স্ট্রাম্বল ক্রসিং এর কেসটা সমাধান করে ফেলেছি। তোতোমারু রনের এমন কথা শুনে ভাবে যে মানুষটা কিভাবে পারে, কিভাবে তার মাথা কাজ করে। রন তখনও পাগলের মতো করেই বলছে আমাকে কিছু ব্ল্যাক সুগার সিরাপ খেতে দাও যাতে আমি সবকিছু এক্সপ্লেন করার আগে শান্ত হতে পারি। আর তারপর সে তার হুডির পকেটে হাত দিয়ে একটা ব্ল্যাক সুগার সিরাপের বোতল বার করে আর এক ঢোকে সেটা শেষ করে ফেলে। আর তারপর সে তার পাগলামি একটু বন্ধ করে আর একটা নর্মাল মানুষের মতো এক্সপ্লেন করতে শুরু করে। রন বলে তারা একটা শব্দ শুনেছিল যখন তীর এসে হ্যাকারের বুকে লেগেছিল, আর সেজন্য তারা মনে করেছিল হয়তো তীরটা দূর থেকে মারা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এমনটা হয়নি। কারণ যদি তাকে দূর থেকে মারা হতো তাহলে সেখানে ধোয়া করার কোনো দরকারই ছিল না। আর ধোয়া কোনো খুনি তখনই করে যখন সে কাছ থেকে কাউকে হত্যা করার চেষ্টা করে। রন বিষয়টা ভালো করে বুঝিয়ে বলে যে অপরাধী হ্যাকারের কাছে এসে তার বুকে নিজ হাতে তীর মেরেছে এবং যে সাউন্ড হয়েছিল সেটা তার হাতে থাকা কোনো দড়ির মাধ্যমে করা হয়েছিল, যাতে মনে হয় তীর দূর থেকে মারা হয়েছে। এই কথা শুনে তোতোমারু বুঝতে পারে যে তাহলে খুনি তাদের সাথেই ওই রাস্তায় ছিল। রন বলে তোতোমারু ঠিকই ভাবছে। সে তোতোমারুকে মনে করতে বলে রাস্তায় এমন কোন সন্দেহজনক ব্যক্তিকে তার মনে আছে কিনা। হ্যাকারকে জিজ্ঞাসা করলে সে বলে যে সে তার নিজের জীবন বাঁচানোয় ব্যস্ত ছিল, তাই সে এমন কারোর কথা মনে করতে পারছে না। হ্যাকারের কথা শুনে রন ইচ্ছা করে তার হাতে থাকা ব্ল্যাক সুগার সিরাপের বোতলে চাপ দেয় আর সেটা তোতোমারু আর হ্যাকারের গায়ে ছড়িয়ে যায়। রন তখন অ্যাক্টিং করে বলে আমার ভুল হয়ে গেছে, দাঁড়াও আমি এটা মুছে দিচ্ছি। এই কথা বলে সে তার রুমাল এগিয়ে দেয়, কিন্তু হ্যাকার যখন তার রুমালটি নিতে যাবে তখনই রন তার রুমাল ফেলে দেয়, যেটা দেখে হ্যাকার অবাক হয়ে যায়। আর তখনই রন তার হাত হ্যাকারের মুখে দিয়ে একটানে তার মুখোশ খুলে ফেলে। আর আমরা দেখতে পাই এটা কোনো হ্যাকার না, বরং উইন্টার নিজেই হ্যাকার সেজে এসেছে। উইন্টার এবং তোতোমারু দুজনেই অবাক। উইন্টার তখন এক হাত দিয়ে তার মুখ ঢেকে ফেলে আর এক লাফে পেছনে সরে যায়, কিন্তু রন বলে এখন তার মুখ ঢেকে আর কোনো লাভ নেই। আর এই 5 বছর ধরে যে তাকে যন্ত্রণা দিয়েছে অবশেষে সে তার মুখ দেখতে পেরেছে, যে মুখটা সে আর কখনোই ভুলবে না। উইন্টার তখন তার মুখ থেকে হাত নামিয়ে রনকে জিজ্ঞাসা করে সে ঠিক কোন সময় থেকে তার ছদ্মবেশ সম্পর্কে জানতে পেরেছে। রন বলে যে স্ট্রাম্বল ক্রসিং এ যে চিহ্নটি ছিল সেটা খুঁজে পাওয়া সম্ভব ছিল, কিন্তু ত্রিভুজ আকারের চিহ্নটা খুঁজে পাওয়া অতটা সহজ ছিল না, কেননা আমাদের চারপাশে সবকিছুতেই ত্রিভুজের আকার আছে। আর এই ত্রিভুজের মাধ্যমে যে ডেল্টা হোটেলকে বোঝানো হয়েছে সেটা কেবলমাত্র হ্যাকারের কাছে অপরাধীর কল আসার মাধ্যমে জানা গেছিল। সে আরো বলে যে ফোনের বিপরীত পাশের কথা তার অদ্ভুত বলে মনে হচ্ছিল, কেননা সে কারোর কথাই শুনছিল না, সে নিজেই কথা বলে রেখে দিচ্ছিল। এটার মানে কলগুলো আগে থেকে রেকর্ডিং করে রাখা হয়েছিল। এদিকে আমাদের লাইসেন্স প্রাপ্ত বোকা গোয়েন্দা তোতোমারু এটা সম্পর্কে একদমই অবগত না। এছাড়াও ডেল্টা হোটেলের মধ্যে হ্যাকারের মুভমেন্ট কন্ট্রোল করা হচ্ছিল, নয়তো ঝাড়বাতি যখন পড়ার সময় হয়ে গিয়েছিল হ্যাকার দৌড়ে ঠিক ওই সময়ে কেন ওখানে গিয়েছিল। আর এই কাজটা দুই ভাবে করা যেতে পারে, প্রথমত যে হ্যাকার অপরাধীর সাথে কাজ করছে, আর নয়তো দ্বিতীয় ভাবে যে হ্যাকার নিজেই অপরাধী। আর এরপর রন যখন ধোয়ার কেসটি সমাধান করলো তখন তার সন্দেহ আরো মিলে গেল, কেননা মৃত ব্যক্তির আশপাশে কেবলমাত্র তারা দুজনই ছিল আর তাদের সাথে তৃতীয় নম্বর হ্যাকারটি ছিল যে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। রন সবকিছু সলভ করে ফেলেছে, এটা উইন্টারের সহ্য হচ্ছে না, তাই সে রনকে বলে যে এতটুকু কেস সলভ করে নিজেকে নিয়ে খুব গর্ব করছো, তাহলে আমাকে বলো আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। এদিকে রনও ছেড়ে দেওয়ার পাত্র না, সে বলে অবশ্যই দিতে পারো, কিন্তু সেটা তখন দিও যখন আমি পুরো কেসটা সমাধান করে ফেলবো। আর তখনই রন চিল্লিয়ে উইন্টারের কাছে জিজ্ঞাসা করে যে আসল হ্যাকার কোথায় আছে। উইন্টার বলে তুমি এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যাচ্ছ, আমি বলেছিলাম ঠিক 12টার সময় তোমাকে হতাশায় ফেলবো। এই কথা শুনে রন তার ফোন চেক করে দেখে 12টা বেজে গেছে, আর 12টা বাজার সাথে সাথেই তাদের পাশের বিল্ডিং এ একটা ব্লাস্ট হয়। তখন উইন্টার বলে তুমি কাউকেই বাঁচাতে পারোনি কামনহসি রন। আর এই কথা বলার পরই সেকেন্ড এপিসোডও শেষ হয়ে যায়। এরপর তৃতীয় এপিসোডের শুরুতে ফায়ার সার্ভিসের অনেকগুলো গাড়ি দেখানো হয় যারা ব্লাস্ট হওয়ার পর আগুন লেগে যাওয়া বিল্ডিং এর আগুন নেভাতে এসেছে। তোতোমারু এবং রন অবাক হয়ে ছাদের উপর থেকে নিচের ভয়ঙ্কর দৃশ্য দেখছে। তখন উইন্টার বলে কত অপরূপ দৃশ্য এটা, তাই না? উইন্টারের কথা শুনে রন রেগে যায় আর জিজ্ঞাসা করে যে এই ব্লাস্ট হওয়ার কারণ কি তার পূর্বের হত্যার ওয়ার্নিং এর সাথে জড়িত। তখন উইন্টার বলে যে রন হয়তো এতক্ষণে বুঝতে পেরেছে যে এই পর্যন্ত যা যা হয়েছে সবকিছু তার কোডের ওয়ার্নিং অনুযায়ী হয়েছে। উইন্টারের এই কথা শুনে তোতোমারু বুঝতে পারে যে এই বিস্ফোরণ করা হয়েছে লাস্ট হ্যাকারকে মেরে ফেলার জন্য, যেটা সে এর আগের কোডের মাধ্যমে ওয়ার্নিং দিয়েছিল। উইন্টার তখন জানায় এই হ্যাকারটা খুবই ভীত ছিল, কেননা যখন আমরা তার গায়ে বোমা লাগাচ্ছিলাম তখন সে
তার নিজের জীবন ভিক্ষা চেয়ে কাঁদছিল। উইন্টারের কথাই তোতোমারুর আমামায়ের কথা মনে পড়ে। সে তার ফোন বের করে আমামায়ের কাছে কল দিতে যায়, কিন্তু তার ফোন অফ হয়ে আছে। রন বলে তার কাছে যে ফোনটা আছে সেটা দিয়ে কল করতে, কিন্তু খেয়াল করে দেখে তার হাতের ফোনটিও অফ হয়ে আছে। তখন উইন্টার বলে যে সে আগে থেকে রনকে এমন একটা ফোন দিয়েছে যেটাই কোনো সার্ভিস পাবে না, আর তারা এখন কোনোভাবে বাইরের কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তার কথা শুনে রন বুঝতে পারে যে তারা যখন তাদের ফোনে স্ক্যান করছিল তখনই হয়তো উইন্টার এমন কিছু এই বিল্ডিং এ সেট করেছে যেটার মাধ্যমে বাইরের কেউ বা এই বিল্ডিং এর ভেতরের কেউ একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে না। উইন্টার জানায় তারা কোনোভাবে আমামায়া নামের মহিলা ডিটেকটিভের সাথে যোগাযোগ করতে পারবে না। সে আরো বলে যে যখন আমামায়ের গায়ে তারা বোমা লাগাচ্ছিল তখনও সে কোনো প্রকার ভয় পাচ্ছিল না। উইন্টার আরো বলে সে অনেক ভালো একটা মানুষ ছিল, কিন্তু কি করার, আমার কাজের জন্য তো এখন তাকে মরতেই হবে। উইন্টারের এই কথায় রনের অনেক রাগ হয়, কিন্তু তার থেকেও বেশি রেগে যায় আমাদের সহজ সরল গোয়েন্দা। সে দৌড়ে উইন্টারকে ধরতে যায়, কিন্তু আমাদের সহজ সরল বোকা তোতোমারু হয়তো এটা জানে না যে সে যাকে ধরতে যাচ্ছে সে এম ফ্যামিলির একজন সদস্য, তাই তাকে ধরা এতটা সহজ হবে না। সে তোতোমারুর হাতটা সরিয়ে দিয়ে তার পেটে একটা লাথি মারে, আর একটা লাথি খেয়ে তোতোমারু আর উঠতে পারে না। তখন উইন্টার রনকে জিজ্ঞাসা করে যে কাউকে না বাঁচাতে পারার হতাশা তোমার কেমন লাগছে কামনহসি রন? রন তখন ঠান্ডা মাথায় উইন্টারকে রোস্ট করে বলে যে হাউস অফ এম এর শুধুমাত্র একটাই গুণ আছে, আর সেটা হলো সলভ করা যাবে না এমন ধাঁধা দেওয়া এবং মানুষকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলা। তাছাড়া তাদের মাথায় বিন্দুমাত্র ব্রেনও নেই যেটা তারা ইউজ করতে পারবে। তারপর উইন্টার আর রন একে অপরকে রোস্ট করায় ব্যস্ত হয়ে পড়ে। এদিকে উইন্টার বলে যে আমি এমন কথা অন্ততপক্ষে ফেমাস গোয়েন্দা শার্লক হোমসের বংশধরের কাছে শুনতে চাচ্ছি না যে নিজেই কেস সলভ করতে পারে না। অন্যদিকে রন বলছে ও আচ্ছা এবার বুঝলাম এত জঘন্য কাজ হলো মরিয়ার্টি পরিবারের কালো রক্তের প্রমাণ। রনের এই কথা শুনে উইন্টার তাকে জানোজ বলে গালি দেয় আর বলে তোমাকে এখন মেরে ফেলা অনেক সহজ, কিন্তু একজন সম্মানিত মরিয়ার্টি পরিবারের বংশধর হিসেবে আমি তোমাকে বুদ্ধির কালায় হারাতে চাই যাতে তুমি বুঝতে পারো একজন ডিটেকটিভ হওয়ার হতাশা ঠিক কেমন। একটা মানুষ কতটা বোকা হলে একই ভুল দ্বিতীয়বার করতে যায়, আর ঠিক তেমনটাই তোতোমারুও করতে যাচ্ছিল। সে আবারও উইন্টারকে ধরতে যাচ্ছিল, কিন্তু রন তাকে থামিয়ে দেয় আর জানায় যে হ্যাকার আর আমামায় এখনো বেঁচে আছে। এরপর রন বিষয়টা বুঝিয়ে বলে যে উইন্টার যদি চাইতো তাহলে তাকে মেরে ফেলতে পারতো, কিন্তু সে এটা করেনি। এটার কারণ হচ্ছে যে উইন্টার চাচ্ছে তাকে হতাশায় ফেলতে, আর একজন ডিটেকটিভ তখনই হতাশায় পড়ে যখন সলভ করা যাবে এমন একটি কেস সে সলভ করতে পারে না। আর এটার মানে উইন্টার এখনো সেই দুইজনকে মারেনি, আর তার প্রমাণ হলো উইন্টার তাকে এখনো বাঁচিয়ে রেখেছে, আর সেই লাস্ট কোডের ওয়ার্নিং এখনো কমপ্লিট হয়নি। যেটা শুনে তোতোমারু বলে কিন্তু আমরা তো বোমা ব্লাস্ট হতে শুনলাম। তখন রন তোতোমারুকে শান্ত করে বলে ভয় পাওয়ার কিছু নেই, কেননা সে শুধু এতটুকুই বলেছে যে সে তাদের গায়ে বোমা বেঁধেছে, কিন্তু এটা বলেনি যে তারা মারা গেছে। তারপর রন ভাবে এইসব কিছুর মধ্যে কোনো না কোনো প্রমাণ তো থাকারই কথা, কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না। তখন তোতোমারু বলে তুমি কিছু মনে করতে পারছো না তার কারণ হলো 12টা চোখের পলকে বেজে গেছে, আর আমাদের হাতে কিছু খোঁজার মতো কোনো সময়ই ছিল না। এই কথা বলে তোতোমারু তার অজান্তে রনকে সাহায্য করে ফেলেছে। তার এই কথা শুনে রন কিছু একটা বুঝতে পারে আর তার হাতে থাকা ফোনের দিকে তাকায় আর দৌড়ে নিচে দেখতে যায়, আর যে সময় বোমাটা ফেটেছিল সেই সময়ের কথা মনে করে এবং বলে এবার আমি বুঝতে পারলাম এখানে কেমনে কি হচ্ছে, আর বলে আমাদেরকে এতক্ষণ বোকা বানানো হচ্ছিল, প্রকৃতপক্ষে এখনো 12টা বাজেইনি। তারপর রন বুঝিয়ে বলে যে সে আমাদেরকে এই ফোনটা দিয়েছে যে ফোনটায় আমরা সময় চেক করছিলাম, কিন্তু সে আমাদের কাছে ফোনটা দেওয়ার আগেই ফোনের টাইম চেঞ্জ করে বাড়িয়ে রেখেছিল। এমনকি সে আমাদের চারপাশে যত ঘড়ি আছে সবগুলো সময় বাড়িয়ে রেখেছিল, যেমন যে বিল্ডিং এ বোমা ফেটেছে সেই বিল্ডিং এর গায়ে থাকা ঘড়ির সময় এবং তোতোমারুর কাছে থাকা মোবাইলের সময়ও বাড়িয়ে রেখেছিল। রনের কথা শুনে তোতোমারু জিজ্ঞাসা করে তাহলে এখন অরিজিনাল সময় কয়টা? তখন উইন্টার নিজেই বলে দেয় যে এখন 11টা বেজে 55 মিনিট 42 সেকেন্ড। উইন্টার নিজের টাইম তাদেরকে বলে দিচ্ছে। এটা শুনে তারা দুজনেই অবাক হয়। তখন উইন্টার বলে আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বুদ্ধির খেলায় হারাবো, কিন্তু তুমি আমার ধাঁধা সলভ করে ফেলেছো, কিন্তু এটা সলভ করেও তোমার কোনো লাভ হবে না, কেননা যতক্ষণ না তোমরা সেই ডিটেকটিভ এবং হ্যাকারকে খুঁজে পাচ্ছ ততক্ষণ তোমরা তাদেরকে বাঁচাতে পারবে না। উইন্টারের কথা শুনে রন রেগে যায়। এদিকে তোতোমারু রনকে বলে আর মাত্র 4 মিনিট সময় আছে, আর যদি তারা 4 মিনিটের মধ্যে কিছু না খুঁজে পায় তাহলে আমামায়া মারা যাবে। রন চিল্লিয়ে বলে আমি খুঁজছি। এই কথা বলে রন পূর্বের সব ঘটনার কথা মনে করে যে কেমন ভাবে এর আগের সব ঘটনার সাথে 96 সংখ্যার মিল ছিল, যেমন ঘোড়ার গায়ে থাকা সেই কার্ডে যেটা লেখা ছিল সেটার 96 এর সাথে মিল ছিল। আবার যেই তীরটা দিয়ে দ্বিতীয় হ্যাকারকে মারা হয়েছে সেই তীরেও এমন এক ধাতু ছিল যেটার সাথে 96 এর মিল ছিল, এবং হোটেলে যে মিউজিক বাজানো হয়েছিল সেটার সাথেও 96 এর মিল ছিল, যেটার মানে আমাকে এখনো 96 সম্পর্কিত কিছু খুঁজে বের করতে হবে, আর আমি সেটাই খোঁজার চেষ্টা করছি। রন তো তোমাকে জিজ্ঞাসা করে সে এমন কোনো নাম্বার, প্যাটার্ন অথবা কোনো কন্ট্যাক্ট দেখেছে কিনা যেটার সাথে 96 এর কোনো সম্পর্ক আছে, এবং তার সাথে তাকেও এমন কোনো কিছু মনে করার চেষ্টা করতে বলে যাতে তারা 96 সংখ্যাটি খুঁজে পায়। যখন রন এই কথাটা বলছিল তখন তার গলার 96 সংখ্যাটি তোতোমারুর চোখে পড়ে, যেটা রন তোতোমারুকে দেখে বুঝতে পারে, আর অবাক হয়ে সে তার গলা চেক করে। তোতোমারু রনের কাছে ক্ষমা চায় আর বলে এটা কখনো হতে পারে না যে তোমার গায়ের লেখাটার সাথে এই কেসটা সম্পর্ক আছে, কিন্তু রন এদিকে অনেক খুশি এবং সে তোতোমারুকে বলে না তুমি ঠিকই বলেছো, আর আমি আমার পার্টনারের কাছ থেকে
থেকে ঠিক এমনটাই আশা করেছিলাম। এদিকে উইন্টার কোনো প্রকার এক্সপ্রেশন না দেখিয়ে তাদের কথা শুনছে। তারপর রন তোমাকে জানায় যে তুমি ঠিকই বলেছো, 96 সংখ্যার সাথে এখানে আমার গলার লেখাটারই মিল আছে, আর এটার মানে তারা দুজনে এই বিল্ডিং এ আছে। রন তার কেস সলভ করে ফেলেছে, এটা দেখে উইন্টারের রাগ হয়, কিন্তু সে তার হার স্বীকার করে নেয়। উইন্টার তাদেরকে আমামায় আর হ্যাকারের লোকেশন বলে দেয় যে তারা প্রথম ফ্লোরের স্টোরেজ রুমে আছে, আর তার পকেট থেকে একটা ফোন বের করে তাদেরকে দেখিয়ে বলে যে যদি তারা বোমাটির সুইচ অফ করে দেয় তাহলে তারা বোমাটি অফ করতে পারবে, কিন্তু অলরেডি 11:58 বেজে গেছে আর তাদের কাছে এখন 2 মিনিটেরও কম সময় আছে। উইন্টারের কথা শুনে তোমার নিচে যাওয়ার জন্য লিফটের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু উইন্টার জানায় যে এখন তারা চেষ্টা করলেও তাদেরকে বাঁচাতে যেতে পারবে না, আর সে তাদেরকে ওই দুইজনের লোকেশন বলেছে কারণ সে জানে যে লিফট উপর থেকে নিচে যেতে 1 মিনিটেরও বেশি সময় লাগে। এদিকে তোমার লিফটের কাছে গিয়ে বাটনে ক্লিক করতে গেলে দেখে দুইটা লিফটই নিচতলায় রয়েছে, যেটার মানে লিফট উপরে আসতে তাদের 1 মিনিটেরও বেশি সময় লাগবে। তারপর আবার সেই লিফট নিচে যেতে আরো 1 মিনিটেরও বেশি সময় লাগবে, অর্থাৎ কমপক্ষেও তাদের 2.5 মিনিটেরও বেশি সময় লেগে যাবে। তারা বর্তমানে 51তম ফ্লোরে আছে, তাই তারা কোনোভাবেই তাদেরকে বাঁচাতে যেতে পারবে না। তারপর উইন্টার রনকে আফসোস করানোর জন্য বলে যদি তুমি আমার ধাঁধাগুলো আর একটু আগে সলভ করতে পারতে তাহলে হয়তো তুমি দুজনকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি সেটা করতে পারোনি, তাই তোমার ডিটেকটিভ হওয়ার কোনো যোগ্যতা নেই, আর সেজন্যই তুমি এখন হতাশার স্বাদ পাবে। অন্যদিকে তোমার ডিপ্রেশনে বাটনে ক্লিক করেই যাচ্ছে। এদিকে উইন্টার রনকে জিজ্ঞাসা করছে তার এখন ঠিক কেমন লাগছে, কিন্তু তখনই রন একটা মিসকে হাসি দিয়ে বলে যে হয়তো আমি তাদেরকে বাঁচাতে পারবো না, কিন্তু তাদের আশপাশের কেউ তাদেরকে অবশ্যই বাঁচাতে পারবে। রনের কথা শুনে তোমার এসে বলে যে তাদের ফোন বন্ধ থাকার কারণে তারা কাউকে কল করতে পারবে না, তাহলে তাদেরকে কে বাঁচাবে? উইন্টার বলে হয়তো রন তাদেরকে বাঁচাতে না পেরে পাগল হয়ে গেছে, তাই এমন কথা বলছে। এই কথা বলে উইন্টার তার ফোন রনের দিকে ঘুরিয়ে তাকে টাইম দেখতে বলে, আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে, কিন্তু রনের মুখে একটুও ভয় নেই। তারা তিনজন চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করে, আর যখন 12টা বেজে যায় তোমারও মনে করে সে হয়তো আমামায়াকে বাঁচাতে পারলো না, কিন্তু উইন্টার আর তোমার দুজনেই অবাক হয়ে যায় যে 12টা বেজে যাওয়ার পরেও বোমা ফাটলো না। উইন্টার বুঝতে পারছে না এটা কিভাবে হলো। তখন রন তাকে জানায় যে বাইরের মানুষের সাথে কন্ট্যাক্ট করতে হলে যে শুধুমাত্র মোবাইল ব্যবহার করতে হবে এমনটা না, এটা আমি ঠিক বললাম তো ডিটেকটিভ স্পিডস। তখন আমরা দেখি ফার্স্ট ফ্লোরে স্পিডস তাদের গায়ে থাকা বোমা ডিফিউজ করে দিয়েছে। সে তার কানে থাকা হেডফোনে বলে এই পর্যন্ত তোমাদের মধ্যে যেসব কথা হচ্ছিল সবকিছুই আমি শুনেছি, কিন্তু আমার কোনো কথাই তোমরা শুনতে পাচ্ছ না, অর্থাৎ স্পিড যে ডিভাইস তোমারও গায়ে লাগিয়েছিল সেটার মাধ্যমে শুধু স্পিড সব কথা শুনতে পারবে, কিন্তু স্পিডের কথা তারা কেউ শুনতে পারবে না। তখন রন উইন্টারকে বলে যদি আমাদের এই লড়াইটা বুদ্ধির লড়াই হয়ে থাকে তাহলে তুমি হেরে গেছো। উইন্টারের এটা বিশ্বাস করতে অনেক কষ্ট হয়। তারপর রন উইন্টারকে প্রশ্ন করে যে সে সত্যি মরিয়ার্টি ফ্যামিলির সদস্য কিনা। উইন্টার রনকে জিজ্ঞাসা করে যে তার কি মনে হয় সে তার এই প্রশ্নের উত্তর দিবে, কিন্তু রন কোনো বোকা না, তাই সে বলে তুমি যে আমাকে বলতে অস্বীকার করছো এটাই হলো প্রমাণ যে তুমি মরিয়ার্টি ফ্যামিলির সদস্য, কেননা যদি তোমাকে তারা হায়ার করতো এই খুনগুলো করার জন্য তাহলে তুমি আমাকে সরাসরি উত্তর দিয়ে দিতে যে তুমি মরিয়ার্টি ফ্যামিলির সদস্য না, কিন্তু তুমি এমনটা করনি, আর তুমি আমার প্রশ্নের জন্য প্রস্তুত ছিলে না, কেননা মরিয়ার্টি ফ্যামিলির কাউকেই কোনোদিন কেউ এমন কোনো প্রশ্ন করেনি, আর তার কারণ তাদেরকে কেউ কখনো ধরতে পারেনি। রন তার এতটুকু কথায় এত কিছু বুঝে গেছে এটা ভেবে উইন্টারের আরো রাগ হয়। তারপর রন জিজ্ঞাসা করে যে এখন আমাকে বলো কেন আমাকে টার্গেট করে তুমি এত সব করছিলে, এবং এই কেসগুলোতে 9 এবং 6 সংখ্যার মানে কি, আর আমার গলায় এই চিহ্নটারও মানে কি। রনের প্রশ্নগুলো শুনে উইন্টারের ঘাম ঝরতে থাকে। তখন উইন্টার জানায় যে ওই চিহ্নটা শরীরে রাখার যোগ্যতা তোমার নেই। রন জিজ্ঞাসা করে সে এটা বলে কি বোঝাতে চাচ্ছে। তখন উইন্টার রনকে বলে তাকে এটা নিয়ে ভাবতে হবে না, কেননা তাকে এমনিতে মেরে ফেলা হবে। তখন উইন্টার জানায় যে রন হচ্ছে বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের 6 নম্বর জেনারেশন। তোমারও এই বিষয় সম্পর্কে কিছুই জানতো না, তাই সে এটা শুনে অবাক হয়। তারপর উইন্টার বলে স্ট্যাচুর গায়ের কার্ডটিতে যে লেখাগুলো ছিল যে তুমি মরার জন্য ছটফট করবে কিন্তু মরতে পারবে না, আবার বাঁচতে চাইবে কিন্তু বাঁচতেও পারবে না, আর তোমার সাথেও ঠিক তেমনটাই হওয়া উচিত রন কামনহসি। উইন্টারের কথা শুনে রন তাকে জিজ্ঞাসা করে যে তাহলে কি আমার গলা 6 যে সংখ্যাটি রয়েছে সেটা কি আমি শার্লক হোমসের 6 নম্বর জেনারেশন এজন্য লেখা? রনের এই কথা শুনে উইন্টার থমকে যায় এবং বলে আমি তোমাকে আর কিছুই বলতে পারবো না। তারপর রন একটার পর একটা প্রশ্ন করতেই থাকে আর জিজ্ঞাসা করে তোমার উপরে কি এমন কেউ আছে যার কাছ থেকে তুমি অর্ডার নিচ্ছ এসব কিছু করার জন্য? তুমি বলেছিলে তুমি আমাকে মেরে ফেলতে চাও, কিন্তু কেউ তোমাকে সেটা করা থেকে বাধা দিচ্ছে, যেটার মানে তুমি কারো কথা অনুযায়ী কাজ করছো। রন উইন্টারের কাছ থেকে তার কোনো প্রশ্নের উত্তর না পেয়েও সবকিছু বুঝে যাচ্ছে, এটা দেখে উইন্টার তাকে প্রশ্ন করা থামাতে বলে আর বলে আমি তোমার ফাঁদে পা দেব না। এই কথা বলে উইন্টার তার দোষ স্বীকার করে নেয় আর কানে হাত দিয়ে হাঁটতে হাঁটতে বলে যে সেই ওই লোকটিকে মেরেছে যাকে তারা ইউনিকর্নের স্ট্যাচুর উপরে খুঁজে পেয়েছিল, এবং সেই দ্বিতীয় হ্যাকারকে ইস্তাম্বুল ক্রসিং এই তীর মেরেছে। উইন্টার নিজে সবকিছু স্বীকার করছে, এটা দেখে তোতোমারু বুঝতে পারছে না যে হঠাৎ করে কেন সে সবকিছু স্বীকার করে নিচ্ছে। এদিকে উইন্টার তার মনের মধ্যে কিছু একটা প্ল্যান করছে বলে বোঝা যাচ্ছে। উইন্টার তার দোষ নিজে মুখে স্বীকার করে নিয়েছে, এটা শুনে রনের চোখের কালার চেঞ্জ হয়ে যায় এবং তার পার্সোনালিটিও চেঞ্জ হয়ে যায়। সে উইন্টারকে বলে ছাদ থেকে লাফ দিয়ে তার নিজের জীবন নিয়ে নিতে। তোতোমারু রনকে থামতে বলে, কিন্তু রন বলে যে অন্য আরেকজন মানুষের জীবনের মূল্য বোঝে না, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু রনের এই
অ্যাবিলিটি উইন্টারের উপরে কাজ করে না। আর সে বলে আমি অবজারভেটরিতে যেমনটা শুনেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। উইন্টারের কথা শুনে তো তোমারও বুঝতে পারে যে সে ইচ্ছা করে তার দোষ স্বীকার করেছে যাতে সে রনের মানুষকে ফোর্স করার অভ্যাসটা অ্যাক্টিভ করতে পারে। তখন উইন্টার জানায় যে সে এটার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। আর তখন আমরা দেখি সে তার কান কিছু একটা দিয়ে আটকে রেখেছে যাতে সে রনের বলা কোনো কথাই না শুনতে পারে। এদিকে রন এখনো তেমন অবস্থাতেই আছে। সে উইন্টারকে লাফ দিতে বলে কিন্তু উইন্টার বলে সে তার কথা মতো লাফ দিবে না। তো তোমার এটা দেখে অবাক হয় যে রনের অ্যাবিলিটি উইন্টারের উপরে কাজ করছে না। তখন উইন্টার বলে যদি আমি এখান থেকে লাফ দিই তবে সেটা আমি নিজের ইচ্ছায় দিব। এই কথা বলে উইন্টার তার কাছে থাকে একটা সুইচ প্রেস করে আর তার পেছনের গ্লাস ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার আওয়াজের জন্য রনের হুঁশ ফিরে আসে। তখন রন বলে আমি অনেক সম্মানিত বোধ করছি যে এম ফ্যামিলির একজন সদস্যের কাছে আমি এতটাই ভয়ঙ্কর যে সে আমার কাছ থেকে বাঁচার জন্য আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে আর এটা যেন সে তার সুপিরিয়রকে জানিয়ে দেয়। রনের কথায় উইন্টার রেগে যায় আর বলে এত কনফিডেন্স হওয়ার কোনো দরকার নেই, কেননা সে দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবে না। তখনই উইন্টারের কানে যে হেডফোন ছিল সেটার মধ্যে থেকে মাইলোর আওয়াজ আসে এবং সে উইন্টারকে জানায় যে দ্বিতীয়বার সুযোগ রন নয় বরং সে নিজেই পাবে না। এই কথা শুনে উইন্টার অবাক হয়ে যায় আর মাইলোকে ভাই বলে ডাকে। সে পেছনে তাকাতে যায় আর ঠিক সেই সময়ই তার বুকে কেউ গুলি করে দেয় এবং উইন্টার ছাদ থেকে নিচে পড়ে যায়। রন পেছনে তাকিয়ে দেখে লিফটের মধ্যে থেকে একটা স্নাইপার তাকে গুলি করেছে কিন্তু তারা তার মুখ দেখতে পারে না। তারা দেখে উইন্টার নিচে পড়ে মারা গেছে। তোতোমারুর এটা বিশ্বাসই হচ্ছিল না। এরপর কিছু সময় পার হয়ে যায় আর আমাদের ডিটেকটিভ হেডকোয়ার্টার দেখানো হয় যেখানে তোতোমারু এটা শুনে অবাক হয় যে তৃতীয় নম্বর হ্যাকার নিজেই নিজের জীবন নিয়ে নিয়েছে। আমামায়া জানায় ওই হ্যাকার যখন ট্রেনে করে আসছিল তখনই সে এমন একটা ক্যাপসুল খেয়েছিল যেটা বিষ ছিল। আমামায়া বিশ্বাসই করতে পারছে না যে মানুষটার গায়ে বোমা বাঁধার সময় তার নিজের জীবন বাঁচানোর জন্য তাদের কাছে ভিক্ষা চাচ্ছিল সে কিভাবে তার নিজের জীবন নিয়ে নিতে পারলো। তার এই কথা শুনে তোতোমারু তাকে বাসায় গিয়ে রেস্ট নিতে বলে কিন্তু আমামায়া জানায় যে সে এখানেই ভালো আছে। তারপর আমামায়া তোতোমারুকে বলে বেনিজমে হট স্প্রিং এর ম্যানেজার কামনো ওশিরনের মিষ্টির দোকানে কাজ করে এটা সে জানতো না। আমামায়ের কথা শুনে তোতোমারু বুঝতে পারে যে স্পিডস আমামায়াকে রনের মতো একটা মিথ্যে গল্প বুঝিয়ে দিয়েছে যাতে আমামায়া বুঝতে না পারে যে সে নিজেও একজন ডিটেকটিভ আর সে রনের সাথে কাজ করছে। আমামায়া মন খারাপ করে আছে কেননা শেষ পর্যন্ত 3 জন হ্যাকারই মারা গেছে, সেই সাথে তাদেরকে যে মেরেছে সে নিজেও মারা গেছে আর একজন ডিটেকটিভ হিসেবে তার জন্য এটা খুবই লজ্জাজনক। তারপর আমামায়া তোতোমারুকে এটা বলে চলে যায় যে সে যেন খুনির মৃতদেহ কনফার্ম করে আইডেন্টিফাই করে। তারপর তোতোমারু লাশ ঘরে যায় উইন্টারের মৃতদেহ দেখতে কিন্তু সে মৃতদেহের মুখের উপর থেকে কাপড় সরিয়ে চমকে যায়। তারপর আমাদের রনের অ্যাপার্টমেন্ট দেখানো হয়। তখন আমরা জানতে পারি যে লাশটি তোতোমারু দেখেছিল সেটা উইন্টারের লাশ না বরং সেটা অন্য কেউ ছিল। তার এই কথা শুনে রন বলে যে তারা হলো এমন মানুষ যারা তাদের ক্রাইমের কোনো প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে এমন কাউকে বাঁচিয়ে রাখে না। তখন স্পিড জিজ্ঞাসা করে যে তারা তো দুজনেই তাদের নিজের চোখে দেখেছিল যে উইন্টারকে গুলি করা হয়েছে আর সে নিচে পড়ে গিয়েছে, তাহলে তারা লাশ কখন বদলালো? যেটার উত্তরে রন বলে উইন্টার নিচে পড়ে যাওয়ার অন্ততপক্ষে 5 সেকেন্ড পর তারা দেখতে গিয়েছিল আর হতে পারে যখন উইন্টার নিচে পড়ে যাচ্ছিল তখন কেউ বিল্ডিং এর মধ্য থেকেই পড়ে যাওয়া অবস্থায় উইন্টারকে কিছুতে ধরে নিয়েছিল এবং তার বদলে অন্য আরেকটা মৃতদেহ ফেলে দিয়েছিল। তারপর তোতোমারু তার মুখ ভার করে বলে আমি বোকা ছিলাম, আমার এটা বোঝা উচিত ছিল যে আমরা ভয়ঙ্কর মানুষদের সাথে যুদ্ধে নেমেছি যারা সরাসরি রনকে টার্গেট করছে আর এমন মানুষদের সাথে জিততে হলে আমাকে আমার নিজের চিন্তা ভাবনা বদলাতে হবে, নয়তো আমি রনের কোনো কাজেই আসবো না। তখন রন বলে না, তুমি আর স্পিড যেটা করেছে সেটা যথেষ্ট ছিল, তবে দোষ ছিল আমার যে আমি তাদের খেলায় পিছিয়েছিলাম, কিন্তু এখন সেটা নিয়ে ভাবতে গেলে শুধু আমাদের সময় নষ্ট হবে, তাই সেটা নিয়ে না ভাবাই ভালো হবে। রন আরো বলে যে সে এম ফ্যামিলি সম্পর্কে কিছু ধারণা পেয়েছে, যেটা শুনে স্পিড জানায় যে যখন খুনির কাছে কল এসেছিল তখন সেই কল ট্রেস করে সে কিছু জানতে পেরেছে যে তার নাম উইন্টার ছিল। রন বলে হতে পারে এটা তার কোড নেম ছিল। রন তখন উইন্টারের পক্ষ নিয়ে বলে যে সে আর যেমনই ছিল না কেন সে তার চ্যালেঞ্জ নিয়ে কখনো মিথ্যে বলেনি আর এটার জন্য সে সত্যি মরিয়ার্টি ফ্যামিলির একজন সম্মানিত সদস্য। রনের মুখে উইন্টারের ভালো কথা শুনে তোতোমারু বলে তুমি কি ভুলে গেছো সে 2 জন মানুষকে হত্যা করেছে? রন জানায় যে সে ভুলে যায়নি আর এমন হতে পারে যে উইন্টার হয়তো তার সুপিরিয়রের চাপে পড়ে এগুলো করেছে যাকে সে ভাই বলে ডাকছিল। রনের এই কথা শুনে স্পিড আর তোতোমারুর উইন্টারের জন্য মন খারাপ হয়। তারপর রন সিরিয়াস হয়ে বলে ওই লোকটিকে কখনোই ক্ষমা করব না যে আমার গায়ে এই চিহ্নটি দিয়েছে। সে জানে যে আমি তাদের পথে বাধা হয়ে দাঁড়াবো, এমনকি সে আমার ডিটেকটিভ হওয়ার স্বপ্নটা পূরণ করতে দেয়নি আর এই কারণেই আমি তাকে খুঁজে বের করবই। তারপর সিন শিফট হয় আর আমাদের মরিয়ার্টি ফ্যামিলির ম্যানশন দেখানো হয়। মাইলো সেই রুমের মধ্যে দাঁড়িয়ে আছে আর তখনই বাটলার রুমের মধ্যে এসে মাইলোকে জানায় যে জাপানে তারা লাস্ট হ্যাকারকে মেরে ফেলেছে এবং তাদের ইনফরমেশন ফাঁস হওয়ার মতো এমন কোনো কিছুই তারা আর বাঁচিয়ে রাখেনি। মাইলো বলে সে অনেক ভালো কাজ করেছে এবং উইন্টার কেমন আছে সেটা জিজ্ঞাসা করে। বাটলার তাকে জানায় যে ডক্টর বলেছে যে আজকের রাতটা উইন্টারের জন্য অনেক ক্রিটিক্যাল, যদি আজ রাতে সে বেঁচে যায় তাহলে হয়তো সে বেঁচে যাবে। এটা শুনে মাইলো রুম থেকে বার হয়ে যায়, কিন্তু দরজা পর্যন্ত গিয়ে সে বাটলারকে বলে যে স্নাইপার উইন্টারকে মারতে গিয়েছিল কিন্তু সঠিকভাবে মারতে পারেনি, সেই স্নাইপারকে যেন তারা মেরে ফেলে। তারপর সে দরজা খুলে চলে যেতে যেতে বলে এটা হবে পরবর্তী হত্যাকারীর জন্য শিক্ষা স্বরূপ, যাতে পরবর্তীতে কোনোদিন কাউকে মারতে পাঠালে যেন কেউ
কেউ মিস না করে। পরবর্তী দিন রন অ্যাপার্টমেন্টে বসে মাইলোকে উইন্টার ভাই বলে ডেকেছিল সেটার কথা মনে করছে। তারপর সে সোফা থেকে উঠে হাঁটতে শুরু করে। আর তখন আমরা আমাদের অনেক পুরনো বন্ধু অর্থাৎ রনের বিড়ালকে দেখতে পাই, যে প্রথম সিজনের মতো এই সিজনেও অলস হয়ে শুয়ে আছে। আর এর সাথেই আমাদের আজকের ভিডিও অর্থাৎ শিবুয়া অ্যাপোক্যালিপস সিরিয়াল মার্ডারের সম্পূর্ণ কেসটা আমাদের জিনিয়াস ডিটেকটিভরা সলভ করে ফেলে। তো গাইস, ড্রেঞ্চ ডিটেকটিভ অ্যানিমের সিজন 2 এর প্রথম 3টে এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবে না। আর এমন আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।